ঠিক আছে স্যার। আমরা গত ক্লাসে হচ্ছে, আমার স্ক্রিন দেখা যাচ্ছে না? না স্যার। জি স্যার, দেখতে পাচ্ছি স্যার। আমরা গত ক্লাসে হচ্ছে এই জায়গায় শেষ করছিলাম যে প্রপার্টিজ অফ সিমেন্ট কনক্রিট, যে কনক্রিটের হচ্ছে আপনার দুই রকমের বৈশিষ্ট্য। একটা হচ্ছে কনক্রিটটা যখন প্লাস্টিক বা সেমি সলিড, মানে পুরোপুরি শক্ত হয় নাই, অর্ধ শক্ত অবস্থায় আছে, ঠিক আছে, সেমি সলিড অবস্থায় আছে বা প্লাস্টিক অবস্থায় আছে, এই অবস্থায় কনক্রিটটার কিছু প্রপার্টি আমরা দেখব। আর হচ্ছে কনক্রিটটা যখন একদম পুরো সলিড বা শক্ত হয়ে গেছে বা হার্ডেন্ড অবস্থায় আছে, এই এই অবস্থায় তার কিছু প্রপার্টি আমরা দেখবো। তার মানে হচ্ছে সিমেন্ট কনক্রিটের দুই রকম প্রপার্টি, একটা হচ্ছে প্লাস্টিক অবস্থার প্রপার্টি, একটা হচ্ছে হার্ডেন্ড অবস্থার প্রপার্টি। এই দুইটা জিনিস আমরা লাস্ট ক্লাসে দেখা শুরু করছিলাম, তখন আমাদের থামাই দিছিলেন, এরপর আর পড়াই নেই। আজকে আমরা শুরু করি এখান থেকে। আচ্ছা, তো দেখেন যে প্রপার্টিজ অফ কনক্রিট ইন প্লাস্টিক রেঞ্জ, মানে যখন হচ্ছে কনক্রিটটা প্লাস্টিক অবস্থায় আছে, বা কি বললাম, এটাকে আপনি বলতে পারেন সেমি সলিড অবস্থা, মানে এখনো পুরোপুরি শক্ত হয়নি। যখন এটা সেমি সলিড অবস্থায় আছে, তখন এটার একটা প্রপার্টি, ইম্পর্টেন্ট প্রপার্টি হচ্ছে ওয়ার্কেবিলিটি। তো ওয়ার্কেবিলিটি কি জিনিস আমরা বলছিলাম না ক্লাস ক্লাসে, যে আপনি কত ইজিলি কনক্রিটটাকে হ্যান্ডেল করতে পারতেছেন, জায়গা মতো বসাইতে পারতেছেন, ফিনিশিং দিতে পারতেছেন কতটা সহজ ভাবে, ঠিক আছে, মানে জিনিসটা কতটা ওয়ার্কেবল। আমরা বলি না যে ছোট, মানে যখন একটা ছোট বাচ্চা হয়, তখন আপনি বাচ্চাটাকে যেটা শিখাবেন সে সেটাই শিখবে। জি স্যার। আমরা কেন বলি, আমরা বলি না যে ছোট বাচ্চারা হচ্ছে কাদামাটির মতো, যেই শেপ দিবেন সেই শেপই সে মানে পাবে, বা সেভাবে সে বড় হবে। তো জি স্যার, ব্যাপারটা বলুন। হচ্ছে এরকম যে ওয়ার্কেবিলিটি মানে হচ্ছে কনক্রিটটাকে আপনি যতক্ষণ পর্যন্ত যেভাবে ইচ্ছা সেভাবে পরিবর্তন করতে পারতেছেন। আপনি চাইলে এটা দিয়ে বিম বানাইতে পারবেন, চাইলে কলাম বানাইতে পারবেন, চাইলে স্ল্যাব বানাইতে পারবেন, ততক্ষণ এটা হচ্ছে ওয়ার্কেবল। আপনি যদি কাজ করতে গিয়ে দেখেন যেটা শক্ত হয়ে গেছে, আপনি এটাকে নিয়ে আর ইচ্ছা মতো নাড়াচাড়া করতে পারতেছেন না, নাড়াচাড়া করতে গেলে দেখতেছেন যেটা আটকায় যাচ্ছে, মানে সারফেসের সাথে আটকায় যাচ্ছে, তখন বুঝবেন যে এটার ওয়ার্কেবিলিটি আস্তে আস্তে কমতেছে। তো আমাদের মানে প্লাস্টিক অবস্থায়, মানে কনক্রিট যখন সেমি সলিড বা প্লাস্টিক অবস্থায় থাকবে, এটার একটা ইম্পর্টেন্ট প্রপার্টি হচ্ছে ওয়ার্কেবিলিটি। তো ইট ইজ এ, দেখেন এটা কি জিনিস, ইট ইজ এ মেজার অফ ইজ উইথ হুইচ কনক্রিট ক্যান বি হ্যান্ডেল। ইজ মানে হচ্ছে কতটা সহজ ভাবে কনক্রিটটাকে আপনি হ্যান্ডেল করতে পারতেছেন ফ্রম দেয়ার মিক্সচার স্টেজ। মানে আপনি এটাকে মিশাইছেন, আপনি কনক্রিট মানে আপনি সিমেন্ট, বালি, তারপর হচ্ছে ব্রিক চিপস, ওয়াটার, সবকিছু মিশানোর পর থেকে এটা হচ্ছে ফাইনাল ফুললি কম্প্যাক্টেড স্টেজ, মানে একেবারে পরিপূর্ণভাবে শক্ত হওয়ার আগ পর্যন্ত আপনি এটাকে কতটা ইজিলি হ্যান্ডেল করতে পারতেছেন, এই ব্যাপারটা হচ্ছে ওয়ার্কেবিলিটি। দ্য প্রপোর্শন এন্ড প্রপার্টিজ অফ ওয়াটার, সিমেন্ট এন্ড অ্যাগ্রিগেট ইনফ্লুয়েন্স দ্য ওয়ার্কেবিলিটি অন অফ কনক্রিট। মানে এই যে আপনি বিভিন্ন রেশিওতে মিশাবেন, 1:2, 2:4, এই যে আমি 1 ভাগ সিমেন্টের সাথে 2 ভাগ বালি মিলাবো, 4 ভাগ খোয়া মিলাবো, তার সাথে আবার কিছুটা পানি মিলাবো, তো এই যে আমি বিভিন্ন রেশিওতে জিনিসগুলা মিশাচ্ছি, এই জিনিসগুলার যে অনুপাত বা রেশিও, এই প্রপোর্শন বা রেশিও বা অনুপাতেরও হচ্ছে এই ওয়ার্কেবিলিটির উপর একটা ইফেক্ট আছে। আমি হচ্ছে এই প্রপোর্শন গুলা চেঞ্জ করে আমি সিমেন্টের পরিমাণ বাড়ায় ওয়ার্কেবিলিটি বাড়াইতে পারি, আমি বালির পরিমাণ বাড়ায় ওয়ার্কেবিলিটি বাড়াইতে পারি, আমি যদি খোয়ার পরিমাণ বাড়াই দেই, আমি যদি এই রেশিওটা 1:2:4 এর জায়গায় 1:1:5 করতাম, আমি কি করছি, ফাইন এগ্রিগেট কমাইছি, কোর্স এগ্রিগেট বাড়াই দিছি না, জি স্যার। তাইলে এটা কিন্তু লেস ওয়ার্কেবল হইতো, মানে ওয়ার্কেবিলিটি কমে যাইতো। বাট আমি যদি 1:3:3 করতাম, তাহলে আমি কি করছি, আমি ফাইন এগ্রিগেটের পরিমাণ বাড়ায় কোর্স এগ্রিগেটের পরিমাণ কমাই দিছি না, জি স্যার। তাইলে কিন্তু ওয়ার্কেবিলিটি বাড়তো। আমি যদি 2:2:4 করতাম, সরি 2:3 করতাম, তাহলে আমি কি করছি, আমি সিমেন্টের পরিমাণ বাড়ায় ফাইন এগ্রিগেট ফিক্স রাখছি, বাট কোর্স এগ্রিগেটের পরিমাণ কমাই দিছি না, জি স্যার। তাইলেও কিন্তু ওয়ার্কেবিলিটি বাড়তো। তার আচ্ছা। মানে ওয়ার্কেবিলিটি বাড়ানোর একটা উপায় হচ্ছে আপনার ওয়াটার সিমেন্ট রেশিও, মানে যতটুক পানি দরকার ওটুক পানি আপনাকে দিতে হবে। যেমন খাবারের মধ্যে যদি লবণ বেশি হয় তাইলেও খারাপ, আবার লবণ কম হইলেও খারাপ না। জি স্যার। তো কনক্রিটের জন্য পানিটা হচ্ছে খাবারের মধ্যে লবণের মতো, আপনি বেশিও দিতে পারবেন না, কমও দিতে পারবেন না। বেশি দিলে কি হবে, ওয়ার্কেবিলিটি বাড়বে কিন্তু স্ট্রেংথ কমে যাবে। আর কম দিলে কি হবে, ওটার স্টিফ হয়ে যাবে, ওটা আপনি ঠিক মতো মানে খুব তাড়াতাড়ি সেটিং টাইম শুরু হয়ে যাবে,
ওয়ার্কেবিলিটি খারাপ হবে। আপনি ওইটাকে মানে কোন একটা শেড দেওয়ার আগে দেখবেন যে সেটিং টাইম শুরু হয়ে গেছে, আপনি তারপর ওটা নিয়ে গোতাগতি করলে দেখবেন ওটার মধ্যে ক্র্যাক ফর্ম করছে। তার মানে পানি একদম নির্দিষ্ট পরিমাণ যতটুকু দরকার ততটুকু দিতে হবে, কম হইতে পারবে না, বেশি হইতে পারবে না। বোঝা গেছে? এই হইলো কংক্রিটের ওয়ার্কেবিলিটি। আচ্ছা, এখন দেখেন যে এলিমেন্টস দ্যাট ইফেক্টস ওয়ার্কেবিলিটি, মানে কোন কোন এই যে কংক্রিটের উপাদানগুলা, এই যে কোর্স এগ্রিগেট, ফাইন এগ্রিগেট, সিমেন্ট, তারপর হচ্ছে এই বিভিন্ন যে উপাদানগুলো আছে, কোন উপাদানটা হচ্ছে এই ওয়ার্কেবিলিটিকে কিভাবে ইফেক্ট করে, কিভাবে পরিবর্তন আসবে ওয়ার্কেবিলিটিতে এই উপাদানগুলোর কারণে, আমরা এখন এই ব্যাপারটা একটু খেয়াল করার চেষ্টা করব। দেখেন, কোয়ান্টিটি অফ ওয়াটার ইন দ্য মিক্স, আপনি যে কংক্রিট মিশাবেন ওইখানে পানির পরিমাণ, এই পানির পরিমাণ বেশি হলে কি হবে দেখেন, ইনক্রিজড অ্যামাউন্ট অফ ওয়াটার ইনক্রিজড ওয়ার্কেবিলিটি, মানে পানি যত বেশি মিলাবেন তত কি ওয়ার্কেবিলিটি বাড়বে না? জি স্যার। তত এটা আপনি খুব সহজে নাড়াচাড়া করতে পারবেন না, পানি বেশি মিলাইলে এটা নরম হয়ে যাবে। কিন্তু যদিও পানি বেশি মিলাইলে ওয়ার্কেবিলিটি বাড়বে, এই জন্য আমি আপওয়ার্ড সাইন দিলাম, কিন্তু স্ট্রেংথ কি হবে? কমবে স্যার। ডাউনওয়ার্ড সাইন দিলাম, স্ট্রেংথ কমে যাবে। ঠিক আছে, তারপর দেখেন প্রপার গ্রেডিং অফ এগ্রিগেট মিক্সচার, মানে এগ্রিগেট গুলো যদি ওয়েল গ্রেডেড এগ্রিগেট হয় সেই ক্ষেত্রে ওয়ার্কেবিলিটি বাড়বে। দেখেন, ইফ ফাইন এগ্রিগেট as well as coarse aggregate are properly graded, workability increases। মানে হচ্ছে দেখেন, এই যে ফাইন এগ্রিগেট বলতে আমি কি বুঝি? বালি বুঝি না স্যার? বালি বুঝি স্যার। বালির তো বিভিন্ন বালির আবার বিভিন্ন সাইজ আছে, একদম মনে করেন মিহি, একটু দানাদার, একটু বড় দানাদার। মানে প্রপারলি গ্রেডেড এগ্রিগেট বলতে আমি যদি ফাইন এগ্রিগেট চিন্তা করি, তার মানে হচ্ছে এই 3 রকম সাইজের বালি যদি একদম ইউনিফর্ম পরিমাণে বা 3 রকম সাইজের বালি যদি উপস্থিত থাকে, তাহলে ওটা হচ্ছে প্রপারলি গ্রেডেড স্যান্ড। বাট যদি যে কোনো একটা পার্টিকুলার সাইজ মানে অ্যাবসেন্ট থাকে, তাহলে কি হবে? তাহলে স্যার ওটা তো প্রপার না স্যার। তাহলে ওটা হচ্ছে কি টাইপের হবে? যদি কোনো একটা পার্টিকুলার সাইজ অ্যাবসেন্ট থাকে তাহলে এটা কি গ্যাপ গ্রেডেড না? জি স্যার, গ্যাপ গ্রেডেড। গ্যাপ গ্রেডেড। আর যদি হচ্ছে দেখা যায় যে কোনো একটা পার্টিকুলার সাইজ হচ্ছে, মানে কোনো একটা পার্টিকুলার সাইজই আছে, ছোট হইলে একদম ছোট, বড় হইলে একদম বড়, তাহলে এটাকে কি বলে? ইউনিফর্ম গ্রেডেড বলে না? ইউনিফর্ম স্যার। অথবা পুয়ার গ্রেডেড বলে, তাই না? লাস্ট ক্লাসে বলছিলাম না, ওই যে আলু দিয়ে এক্সাম্পল দিছিলাম, মনে আছে? স্যার ছিলাম না আমি স্যার। আচ্ছা, আপনি ছিলেন না। আরেকজন যে ক্লাস করতেছেন হাসিবুল ইসলাম রহিম, আপনার মনে আছে? মনে আছে? ইয়েস স্যার। আচ্ছা, যাই হোক, আশা করি মনে আছে। তার মানে যদি ফাইন এগ্রিগেট, কোর্স এগ্রিগেট হচ্ছে আপনার প্রপারলি গ্রেডেড হয়, তাহলে হচ্ছে আপনার ওয়ার্কেবিলিটি বাড়বে। এরপর দেখেন অ্যামাউন্ট অফ সিমেন্ট, ইনক্রিজ অ্যামাউন্ট অফ সিমেন্ট ইনক্রিজ ওয়ার্কেবিলিটি। আপনি যদি সিমেন্টের পরিমাণ বাড়ায় দেন ওই রেশিওর মধ্যে, তাহলে কি হবে? ওয়ার্কেবিলিটি বাড়বে। আমরা একটু বলছিলাম রেশিও অফ ফাইন এগ্রিগেট এন্ড কোর্স এগ্রিগেট, if proportion of coarse aggregate is reduced in relation to fine aggregate, workability can be improved। আমরা যদি ফাইন এগ্রিগেটের তুলনায় কোর্স এগ্রিগেট কমাই দেই, আমরা যদি ফাইন এগ্রিগেট মানে বালির পরিমাণ বাড়াই দেই, তাহলে কি হবে? ওয়ার্কেবিলিটি বাড়বে। এটাও আমরা একটু দেখছি। তারপর দেখেন পার্টিকেল শেপ, আমরা যে কোর্স এগ্রিগেট গুলা ইউজ করব, যে এগ্রিগেট গুলো আমরা ব্যবহার করব আমাদের কংক্রিট মিক্সচারে, রাউন্ডেড সাইজ পার্টিকেল ইনক্রিজেস ওয়ার্কেবিলিটি। আমরা যদি রাউন্ডেড মানে গোলাকার শেপের এগ্রিগেট ইউজ করি, এই যে রাউন্ডেড শেপ, গোলাকার শেপ ইউজ করলে কি হবে, আর এরকম অ্যাঙ্গুলার শেপ ইউজ করলে কি হবে? অ্যাঙ্গুলার শেপ ইউজ করলে এদের মধ্যে ফ্রিকশন প্লাস এর অ্যাঙ্গুলারিটির কারণে বন্ডিং বেশি হবে। বন্ডিং বেশি হলে খুব তাড়াতাড়ি বন্ডিং মানে স্ট্রেংথ ডেভেলপ করলে শক্ত তাড়াতাড়ি হবে, আপনি নাড়াচাড়া করতে পারবেন না। বাট যদি এরকম রাউন্ডেড শেপের হয়, তাহলে তাদের মধ্যে কি হবে? ফ্রিকশন কম হবে, আপনি অনেকক্ষণ নাড়াচাড়া করতে পারবেন, ওয়ার্কেবিলিটি ভালো হবে। কিন্তু স্যার আমাদের জন্য স্যার গোলাকারটা থেকে স্যার এই আপনার আমাদের জন্য মানে অ্যাঙ্গুলারটা ভালো, কারণ হচ্ছে অ্যাঙ্গুলারটাতে স্ট্রেংথ বেশি আসে। জি স্যার। কিন্তু অ্যাঙ্গুলারটা ইউজ করলে প্রবলেম হচ্ছে ওয়ার্কেবিলিটি কমবে, কিন্তু স্ট্রেংথ মানে আপনার বাড়বে। আবার রাউন্ডেড শেপ ইউজ করলে কি হবে? ওয়ার্কেবিলিটি বাড়বে কিন্তু স্ট্রেংথ কমে যাবে। বুঝতে পারছেন? জি স্যার, ইনভার্স। তারপর দেখেন অ্যাডমিক্সচার। অ্যাডমিক্সচার কি? অ্যাডমিক্সচার হচ্ছে আপনি, এটা কিন্তু কংক্রিটের কোনো আসলে উপাদান না। কংক্রিটের উপাদান কয়টা? 4টা। একটা কি? সিমেন্ট, কোর্স এগ্রিগেট, ফাইন এগ্রিগেট, ওয়াটার। বাট এই যে সিমেন্টটা হাইড্রেশন রিঅ্যাকশন করবে, করে হচ্ছে তার ইনিশিয়াল সেটিং টাইম শুরু হবে, ফাইনাল সেটিং টাইম শুরু হবে, সেই স্ট্রেংথ ডেভেলপ করবে। এই জিনিসগুলাকে বাড়ানো বা কমানোর জন্য আমি চাচ্ছি তার ইনিশিয়াল সেটিং টাইম শুরু হইতে 30 মিনিট লাগে, আমি চাচ্ছি এই টাইমটাকে 1 ঘন্টা করতে, 60 মিনিট করতে।
তাহলে আমি কি করতে পারি, সিমেন্টের হাইড্রেশন রিঅ্যাকশনটাকে স্লো করে দেওয়ার জন্য একটা এক্সট্রা কেমিক্যাল যোগ করতে পারি, যে কেমিক্যালটা কি করবে, এই রিঅ্যাকশনটাকে স্লো করে দিবে। ওই যে আমরা পড়ছি না যে রিঅ্যাকশন ত্বরান্বিত করে হচ্ছে ক্যাটালিস্ট বা প্রভাবক, জি স্যার, জি স্যার। আবার এরকম রিঅ্যাকশন স্লো করে দেয়। তো এরকম বাইরে থেকে যদি আপনি কোনো কেমিক্যাল যুক্ত করে বা কেমিক্যাল অ্যাড করে রিঅ্যাকশনের স্পিড বাড়ান কমান বা কোনো প্রপার্টি চেঞ্জ করেন, ওই ওই কেমিক্যালটাকে বা ওই এক্সট্রা যে বাইরে থেকে আপনি যোগ করতেছেন ওই জিনিসটাকে বলা হচ্ছে কি, অ্যাডমিক্সচার। অ্যাডমিক্সচার। তো দেখেন অ্যাডিং অফ অ্যাডমিক্সচার ইনক্রিজেস ওয়ার্কেবিলিটি। তার মানে আপনি চাইলে অ্যাডমিক্সচার যোগ করে সিমেন্টের সেটিং টাইম বাড়াই দিতে পারেন। সে তার ইনিশিয়াল সেটিং টাইম 30 মিনিটের জায়গায় 60 মিনিটে গিয়ে শুরু হবে। যদি সেটিং টাইম বেড়ে যায় তাহলে কি তার শক্ত হইতে বেশি সময় লাগতেছে, তাহলে কি ওয়ার্কেবিলিটি বাড়বে না? জি স্যার। তারপর দেখেন এই যে মেথড অফ কম্পেকশন, আপনি কিভাবে জিনিসটাকে কম্পেকশন করবেন। কম্পেকশন মানে কি, মানে হচ্ছে এটারে নাড়াচাড়া করে এটার ভিতর থেকে ভয়েড গুলারে বাইর করতে হবে। তাইলে দেখেন এই যে একটা ছবি দেখি আমরা এখানে, স্টিফ or less workable concrete can be used if compacted by vibrator। মানে আপনার কনক্রিটটা যদি শক্ত হয়, ঠিক আছে, অথবা যদি লেস ওয়ার্কেবল মানে যদি ওয়ার্কেবিলিটি কম হয়, আপনি ওইটা নিয়েও কাজ করতে পারবেন যদি আপনি এরকম মানে মেকানিক্যাল বা এরকম আপনার মোটর চালিত ভাইব্রেটরের সাহায্যে হচ্ছে এটাকে ভাইব্রেট করেন। মানে হচ্ছে আপনি মনে করেন কনক্রিটটা শক্ত হয়ে গেছে, আপনি এটা ফেললেন, ফেলার পর আপনি যখন এটা ভাইব্রেট করবেন তখন এটা আবার প্রপারলি মিক্স আপ হবে না। জি স্যার। এটা কিন্তু আপনার মেকানিক্যাল ভাইব্রেটর, মানে এটা কিন্তু এই যে পাইপটা, এই পাইপটাকে বলা হচ্ছে নজল। এই পাইপটার এই মাথাটা হচ্ছে একটা মোটরের সাথে লাগানো থাকে, মোটরটা অন করলে এই নজলটা হচ্ছে ভাইব্রেট করে, কাঁপে, কন্টিনিউয়াস কাঁপতে থাকে। তো কাঁপলে কি হয়, কনক্রিটটা নন মানে এরকম নাড়াচাড়ার মাধ্যমে কনক্রিটটা হচ্ছে প্রপারলি মিক্স আপ হয়। বুঝতে পারছেন? আশা করি মানে স্যার, দেখছেন। ওই মিক্সচার মেশিনে তো আমি কংক্রিটটা মিক্স আপ করি, মিক্স আপ হ্যাঁ করেই তো ছাদের উপরে ঢাললাম, তা আবার হ্যাঁ, মিক্সচার করার কি দরকার স্যার? আপনি যখন মিক্সার মেশিনে মিক্স আপ করছেন, এটারে একটা মিস্ত্রি মাথায় করে নিয়ে গেছে না, জি স্যার। ছাদের উপর নিয়ে যখন সেটারে ফালাইছে, ফালানোর সময় কি হইতে পারে, সেগ্রিগেশন হইতে পারে না? পারে স্যার। তারপর হচ্ছে মনে করেন যে অলরেডি এটার সেটিং টাইম শুরু হয়ে গেছে, কিন্তু আমাকে হচ্ছে এই কনক্রিটটাকে স্ল্যাবের মধ্যে ইউনিফর্মলি বসাই আবার ফিনিশিং দেওয়া লাগবে। কিন্তু যদি সেটিং টাইম শুরু হয়ে যায় তাহলে কি আমি জোর করে এটার সারফেসটাকে ফিনিশিং দিতে পারবো? না স্যার, সে ফিনিশিং আসবে যতক্ষণ না স্যার, সফট সেটিং টাইম থাকবে, শুরু হলে। সে যতক্ষণ প্লাস্টিক অবস্থা থাকবে ততক্ষণই তো আমি তাকে একটা মানে ফিনিশিং দিতে পারবো। তো যেন তার সেটিং টাইমটা পৌঁছানোর পরেও সে যেন আপনার একটু লুজ থাকে বা নরম থাকে, যেন ভাইব্রেটর দিয়ে আবার ভালো মতো মিশানো হয়, কম্পেকশন করা হয়। কারণ আপনি যখন কনক্রিটটা ঢালতেছেন, আপনি মিক্সার মেশিনে মিশাইছেন কিন্তু ঢালার সময় ভিতরে কিন্তু অনেক ভয়েড থাকে। তো ভয়েড গুলো রিমুভ করার জন্য ফাইনালি ফিনিশিং দেওয়ার আগে জিনিসটাকে আবার ভাইব্রেট করা হয় এই ভাইব্রেটর মেশিন দিয়ে। বুঝা জি গেছে? স্যার, জি স্যার, বোঝা গেছে। আচ্ছা, এবার দেখেন যে সেগ্রিগেশন, আমরা মানে এই টার্মটা অনেকবার বলছি যে সেগ্রিগেশন সেগ্রিগেশন কি জিনিস আমরা জানি, যে পার্টিকেল গুলো আলাদা হয়ে যাওয়া, যে টেন্ডেন্সি অফ সেপারেশন অফ কোর সেগ্রিগেট পার্টিকেল ফ্রম দ্য কনক্রিট মাস ইজ কল্ড সেগ্রিগেশন। তার মানে হচ্ছে এই যে দেখতেছেন পাশে একটা ছবি, এখানে কি হয়েছে, পাথরগুলো দেখতেছেন না আলাদাভাবে ভেসে উঠছে। জি স্যার। মানে আমার মেইন কনক্রিট থেকে পাথরগুলো আলাদাভাবে ভিজিবল, মানে সে আলাদা হয়ে গেছে পাথরগুলো। তো এরকম মানে কোন একটা পার্টিকুলার ম্যাটেরিয়াল, কোর্স এগ্রিগেট হোক, ফাইন এগ্রিগেট হোক, সিমেন্ট হোক, কনক্রিট থেকে আলাদা হয়ে যাওয়াটাকেই বলা হচ্ছে গ্যাস এগ্রিগেশন। এটা কেন খারাপ, এটা হচ্ছে আপনার মানে হার্মফুল ফর কনক্রিট স্ট্রেংথ, এটা কনক্রিট স্ট্রেংথের জন্য খারাপ। তো দেখেন কজেস অফ সেগ্রিগেশন যে কেন হয়, when concrete mixture is lean and too wet। এই যে আপনি কনক্রিটটা মিশাইছেন, এটা যদি পাতলা হয়, এটা ডেনসিটি যদি কম হয়, আপনি যদি অতিরিক্ত পরিমাণে পানি মিশান বা অতিরিক্ত পরিমাণে ভিজায় ফেলেন, টু ওয়েট, তখন হচ্ছে আপনার সেগ্রিগেশন হবে। when larger and rough textured aggregate are used। আপনি যদি বড় বড় সাইজের এগ্রিগেট ইউজ করেন এবং এগ্রিগেটের সারফেস গুলো যদি রাফ হয়, তাহলে কি হবে, একটা সাথে আরেকটা ফ্রিকশনের কারণে বন্ডিং ক্রিয়েট হবে এবং দেখা যাবে যে এই বড় সাইজের এগ্রিগেট গুলা একটা সাথে একটা লেগে থাকবে এবং তারা চারপাশে ছড়াবে না ঠিক মতো। ঠিক আছে? এই কারণে হচ্ছে আপনার সেগ্রিগেশন হইতে পারে। বুঝতে পারছেন? জি স্যার। তারপর দেখেন অ্যাভয়েডেন্স অফ সেগ্রিগেশন, সেগ্রিগেশন অ্যাভয়েড করতে হলে আমাকে কি করতে হবে? এডিশন অফ লিটল এয়ার এন্ট্রেনিং এজেন্ট ইন দা মিক্স। মানে হচ্ছে এই যে আমরা অ্যাডমিক্সচার দেখলাম না, জি স্যার। আপনি আপনার কনক্রিটটার ভলিউম, এটা মনে করেন একটা কনক্রিটের ব্লক, এটা একটা পার্টিকুলার আয়তন বা ভলিউম আছে না? আছে স্যার।
এখন আমি চিন্তা করলাম যে আমি এই এতটুকু সিমেন্ট, স্যান্ড, তারপর হচ্ছে আপনার কোর্স এগ্রিগেট, ওয়াটার দিয়ে ফিল আপ করবো, আর উপরে একটু খালি জায়গা আছে না, জি স্যার। এই খালি জায়গাটা আমি বাতাস দিয়ে ফিল আপ করবো। কি দিয়ে ফিল আপ করবো? বাতাস দিয়ে স্যার। হ্যাঁ, আমি আমি হচ্ছে এই এই কংক্রিটের মিক্সচারের সাথে এয়ার এন্ট্রেইনিং, মানে যেই অ্যাডমিক্সচারটা হচ্ছে বাতাসকে ঢুকতে অ্যালাউ করবে, এবং এই অ্যালাউয়েবল লিমিটটা হচ্ছে 2 থেকে 3%, এর বেশি না। ঠিক আছে, এই যতটুকু খালি জায়গা আছে এই খালি জায়গাটা আমি কি করতেছি, এই 2 থেকে 3% খালি জায়গা হচ্ছে আমি বাতাস দিয়ে ফিল আপ করবো। এটা আমি কেন করতেছি? কারণ হচ্ছে আপনার যখন এই ভিতর থেকে পানিগুলা বাষ্পীভূত হয়ে উড়ে চলে যাবে হাইড্রেশন রিঅ্যাকশনের কারণে, তখন কনক্রিটে কি হবে, সিঙ্কেজ হবে না? ও, বুঝতে পারছি স্যার। সেগ্রিগেশন হবে, সিঙ্কেজ হবে, বিভিন্ন প্রবলেম হবে। তো পানিটা যেন আটকায় থাকে, উপরে হচ্ছে গিয়ে কিছুটা বাতাস আপনি ইচ্ছা করে জোর করে ঢোকাবেন, এবং এই জন্য আপনি কি করতেছেন, আপনি হচ্ছে এয়ার এন্ট্রেনিং এজেন্ট বা এয়ার এন্ট্রেনিং অ্যাডমিক্সচার যোগ করে দিবেন কিছুটা। ঠিক আছে স্যার, হ্যাঁ। স্যার আমি ওই যে বর্তমানে দেখা যায় স্যার এয়ার এন্ট্রেনিং এজেন্টের পরিবর্তে কি স্যার ওই যে কলাম ঢালাই দেওয়ার পরে স্যার তারপরে এই যে আহ, ভিজা চট দিয়ে মোড়ায়ের যে রাখে, এটাই কি হ্যাঁ, স্যার এয়ার এন্ট্রেনিং এজেন্টটা? না না না, ওটা তো কিউরিং করে, ভেজা স্যার চট দিয়ে। ওইটার কাজও তো এক না স্যার, কারণ ও না তো না না স্যার না 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 না, এক না এক না এক না। ওইটার কাজ হচ্ছে কনক্রিটের সারফেসটাকে সবসময় ভিজা ভিজা রাখা, যেন শুকায় না যায়। বুঝতে পারছেন? জি স্যার। আচ্ছা, এবার দেখেন, রেস্ট্রিকশন দ্য অ্যামাউন্ট অফ ওয়াটার টু দ্য স্মলেস্ট পসিবল অ্যামাউন্ট। আপনি হচ্ছে সেগ্রিগেশন কমানোর জন্য বা অ্যাভয়েড করার জন্য পানির পরিমাণ যতটুকু সম্ভব চেষ্টা করবেন কমায় দেওয়ার জন্য, যতটুক না হইলেই নয়। অল দ্য অপারেশন লাইক হ্যান্ডেলিং, প্লেসিং এন্ড কম্প্যাকশন আর কেয়ারফুলি কন্ডাক্টেড। মানে সেগ্রিগেশন অ্যাভয়েড করার জন্য আপনাকে কনক্রিটটা হ্যান্ডেল করতে হবে প্রপারলি, জায়গা মতো ফেলতে হবে কেয়ারফুলি, এবং কম্প্যাকশন ঠিক মতো করতে হবে ভাইব্রেটর দিয়ে। এই যে দেখতেছেন না, একজন লোক হচ্ছে মাথার মধ্যে মানে কনক্রিটের কড়াই নিয়ে যাচ্ছে, জি স্যার। এখন সে যদি দাঁড়ায় থেকে মাথার উপর থেকে ঠাস করে ফালায় দেয়, সে মনে করেন দাঁড়ায় আছে এখানে, সে হচ্ছে মাথার উপর থেকে ফেললো, অনেক মানে উঁচা জায়গা বা একটু বেশি হাইট থেকে পড়ার কারণে কনক্রিটটা সেগ্রিগেশন হয়। এই জন্য তাকে কি করতে হবে বলছিলাম, তাকে এটা ঢালা রেখে ফার্স্টে মাটিতে বসতে হবে, মাটিতে বসে দেন মাটিতে ফেলতে হবে, এবং এটার স্ট্যান্ডার্ড হচ্ছে 1 মিটার, মানে হচ্ছে 3.28 ফিট, মানে হাইয়েস্ট সে হচ্ছে এটা 1 মিটার উপর থেকে ফেলতে পারবে, এর বেশি উপর থেকে ফেলতে পারবে না। ঠিক আছে? জি স্যার। আচ্ছা, তাহলে সেগ্রিগেশন মানে আহ, কি জিনিস আমরা বুঝতে পারছি, এবং কিভাবে এটা অ্যাভয়েড করতে হবে এটাও বুঝতে পারছি। বুঝতে পারছেন না? জি স্যার। এবার দেখেন, ব্লিডিং। ব্লিডিং মানে কি? রক্ত বেরোয়া না? জি স্যার, ব্লিডিং, হ্যাঁ হ্যাঁ, আমাদের ব্লিডিং। হাত পা কেটে গেলে আমরা বলি না যে ব্লিডিং হচ্ছে বা রক্ত বের হচ্ছে? জি স্যার, বলি স্যার। কনক্রিটের জন্য সেম, ব্লিডিং মানে হচ্ছে কনক্রিট থেকে পানি বের হওয়া। বুঝতে পারছেন? জি স্যার। যখন দেখবেন যে কনক্রিট থেকে অটোমেটিক পানি বের হচ্ছে, তার মানে ওইটাকে বলা হচ্ছে ব্লিডিং। এটা কেন হয় দেখেন, দ্য টেন্ডেন্সি অফ ওয়াটার টু রাইজ টু দ্য সারফেস অফ ফ্রেশলি লেড কনক্রিট। আপনি মাত্র ঢালাই দিছেন, আপনার ঢালাইটা হচ্ছে একদম ফ্রেশ তাজা, মাত্র ঢালাই শেষ হয়েছে মনে করেন, তারপরের দিন আপনি দেখতেছেন সকালবেলা গিয়ে আপনি একটা স্ল্যাব ঢালাই দিছিলেন, এই স্ল্যাবের উপরে দেখেন পানি পানি বেরিয়েছে, পানি এরকম পানি জমছে, দেখছেন? না এই স্যার, পানি কিন্তু দেখিনি। আপনি দেন নাই, এক মানে কনক্রিট হচ্ছে পানিটা ছাড়ছে। এইটাকে বলে কি? এটাকে বলে হচ্ছে ব্লিডিং। মনে থাকবে? মনে থাকবে? জি স্যার। আচ্ছা দেখেন, এই ব্লিডিং হইলে কি সমস্যা হয় দেখেন, ডিলেস ইন ফিনিশিং। মানে আপনি যদি কনক্রিট ঢালাই দেওয়ার সময় আপনার যদি এরকম পানি বেরোয়, আপনি কি উপরে সার্ফেসটা দিয়ে ফিনিশিং দিতে পারবেন? না স্যার। উপরে সার্ফেস যদি শুক না হয়, তাহলে আপনি হচ্ছে এই যে ট্রোয়েল বা কুর্নি দিয়ে দেখেন না মিস্ত্রিরা সমান করে ফিনিশিং দেয়, বাট যদি উপরে সার্ফেসটা ভিজা থাকে, এরকম যদি ব্লিডিং হয়, তাহলে কিন্তু আপনি ফিনিশিং দিতে পারবেন না। তারপর দেখেন, লস অফ পার্টিকেল অফ স্যান্ড এন্ড সিমেন্ট। এই ব্লিডিং হওয়ার কারণে এই পানির সাথে আপনার এই কনক্রিটের ভিতর থেকে স্যান্ড, সিমেন্ট, যেগুলো ফাইন পার্টিকেল, একদম মানে কোর্স এগ্রিগেট তো বেরোতে পারবে না, বাট যেগুলো ফাইন পার্টিকেল, এই ফাইন পার্টিকেল গুলো পানির সাথে ধুয়ে ধুয়ে বের হয়ে যায়। তাহলে কি হবে, কনক্রিটের স্ট্রেংথ কমে যাবে না ব্লিডিং হইলে? কমবে? জি স্যার। তারপর দেখেন, কজেস অফ কমে ব্লিডিং। যাবে স্যার। ব্লিডিং এর কারণ কি? ল্যাক অফ ফাইন। আপনার যদি কনক্রিট মিক্সে ফাইন পার্টিকেলের পরিমাণ কম থাকে, তাইলে কি হবে? ব্লিডিং হবে। কেমনে?
মনে করেন আপনি একটা কংক্রিটের ব্লক বানাইছেন, একটা সিলিন্ডার বানাইছেন, এর ভিতরে কি আছে? এগ্রিগেট আছে, কোর্স এগ্রিগেট আছে, তারপর কি সিমেন্ট আছে না? মনে করেন এই সিমেন্ট আছে, জি স্যার আছে। এগুলো মনে করেন সিমেন্ট পার্টিকেল। তারপর কি আছে আপনার? ফাইন পার্টিকেল বালি আছে না? জি স্যার। আর কি আছে? পানি আছে। এখন যদি এই যে মাঝখানের ভয়েড গুলা, এগুলা যদি বালি দিয়ে ফিল আপ থাকতো, তাহলে কিন্তু পানিটা বের হওয়ার জায়গা পাইতো না, পাইতো? এটা ইমপারমিয়েবল হয়ে যাইতো, না স্যার। মানে পানিটা এই কংক্রিটটা ভেদ করে বাইরে বেরোতে পারতো না। বাট যেহেতু ফাইন পার্টিকেল, বালির পরিমাণ কম থাকলে কি হবে? এই ভয়েড গুলোর মাঝখান দিয়ে পানি বের হয়ে কংক্রিটের সার্ফেসে চলে আসবে। তাহলে বুঝতে পারছেন যে ফাইন পার্টিকেলের পরিমাণ কম হইলে কেন ব্লিডিং হয়। আরেকটা হচ্ছে দেখেন, জি টু স্যার মাচ বুঝতে পারছি। অ্যামাউন্ট অফ ওয়াটার, আপনি যদি অতিরিক্ত পানি যোগ করেন তাইলে কি হবে? অতিরিক্ত পানি সার্ফেসের উপর ভাইসা উঠবে, এটাও একটা ব্লিডিং এর কারণ। বোঝা গেছে? আই জি হোপ স্যার। বুঝতে পারছেন। তারপর দেখেন রেমেডিস অফ ব্লিডিং, মানে ব্লিডিং যদি আপনি দূর করতে চান বা যেন ব্লিডিং না হয়, আপনি কি করতে পারেন? বাই অ্যাডিং মোর সিমেন্ট, আপনি সিমেন্টের পরিমাণ বাড়াইতে পারেন। মানে ফাইন, যেহেতু সিমেন্ট একটা ফাইন পার্টিকেল, আপনি ফাইন পার্টিকেলের পরিমাণ বানায় ব্লিডিং হচ্ছে আপনি অ্যাভয়েড করতে পারেন। বাই প্রপারলি ডিজাইনিং দ্য মিক্স এন্ড ইউজিং মিনিমাম কোয়ান্টিটি অফ ওয়াটার, এই যে কত রেশিওতে কনক্রিট মিলাইতে হবে, 1:2:4 এ মিলাবো না 1:3:5 এ মিলাবো, এই রেশিও গুলো হচ্ছে প্রপারলি ক্যালকুলেশন করে যদি আপনি বের করেন, ফিক্স করেন এক্স্যাক্টলি আপনার কত রেশিওতে মিলাইতে হবে, এবং আপনি যদি পানির পরিমাণ মিনিমাম করতে পারেন, একদম কম পরিমাণে পানি মানে যোগ করেন, তাহলে হচ্ছে আপনি ব্লিডিং রিডিউস করতে পারবেন বা ব্লিডিং আপনি অ্যাভয়েড করতে পারবেন। তারপর বাই ইউজিং লিটল এয়ার এন্ট্রেনিং এজেন্ট, ওই যে আপনি যদি এয়ার এন্ট্রেনিং এজেন্ট যোগ করেন, তাহলে উপরে সার্ফেসে আপনি কিছুটা বাতাস এনট্র্যাপড অবস্থায় আটক করে রাখতেছেন। যদি বাতাস আটকে থাকে, বাতাসের জন্য কি পানি বেরোতে পারবে? না স্যার, পানি বের হইতে পারবে না স্যার। তাহলে ব্লিডিং হবে না। তারপর বাই ইনক্রিজিং ফাইন পার্ট অফ ফাইন এগ্রিগেট, মানে ফাইন এগ্রিগেট তো হচ্ছে বালি। ওই বালি কি বললাম? বালি হচ্ছে আপনি প্রপারলি গ্রেডেড বা ওয়েল গ্রেডেড বালি কখন বলবেন? যখন ছোট সাইজের বালি, মিডিয়াম সাইজের বালি মানে একটু বড় দানাদার বালি, আর একটু বড় সাইজের বালি যখন, মানে 3 সাইজের বালি প্রেজেন্ট থাকবে। এই 3 সাইজের বালির মধ্যে সবচেয়ে ফাইন বালি কোনটা বা মিহি বালি কোনটা? এটা না? ভিটা আপনি বালি স্যার। ভিটা বালি, হ্যাঁ ভিটা বালি, কিন্তু আমি জাস্ট মনে করেন আপনি, হ্যাঁ আপনি সিলেট স্যান্ড আর হচ্ছে মনে করেন ভিটা বালি মিলাইলেন। সিলেট স্যান্ড হচ্ছে একটু বড় সাইজের বালি, আর আপনার ভিটা বালি হচ্ছে একটু ছোট সাইজের বালি, বাট দুটোর মধ্যে ফাইন কোনটা বেশি, ভিটা নাকি সিলেট? সিলেট স্যার। ফাইন কোনটা? ভিটা, যেটা বেশি ছোট। ও হ্যাঁ। কোর্স কোনটা বেশি? সিলেটটা হচ্ছে বেশি কোর্স। তাহলে আপনি যদি এই বালির মধ্যে ফাইন পার্টিকেলের সংখ্যা বা ফাইন পোর্শন বা ফাইন পার্টের সংখ্যা বাড়াইতে পারেন, তাইলেও আপনার ব্লিডিং হয়তো রিমুভ করা পসিবল হবে। তাহলে আমরা রেমেডিস অফ ব্লিডিং আশা করি বুঝতে পারছি। আচ্ছা, এবার হচ্ছে আমরা আসি কয়জন ক্লাস করতেছে, দেখি তো। 7 জন আছি স্যার। আচ্ছা, যাক তাহলে পরে দিয়ে সবাই আসছে মোটামুটি। আচ্ছা, আপনাদের বাকিরা ক্লাস করে না কেন? কি সমস্যা কেন? জি স্যার। বাকিরা ক্লাস করে না কেন? স্যার স্যার গ্রুপে স্যার লিংক দেওয়া আছে স্যার, এখন স্যার না ঢুকলে স্যার কিছু করার নাই। আচ্ছা, বুঝতে পারছি। একটু দাঁড়ান, আমি আমার ওই পিডিএফটা বন্ধ করে দিচ্ছি, একটু দাঁড়ান আরেকবার অন করি। এতক্ষণ যা বললাম বুঝছেন? জি স্যার বুঝতে পারছি। সবাই বুঝছেন? তাহলে ব্লিডিং কি জিনিস আর সেগ্রিগেশন কি জিনিস বলতে পারবেন? হোয়াট ইজ ব্লিডিং এন্ড হোয়াট ইজ সেগ্রিগেশন অফ কংক্রিট? জি স্যার পারবো স্যার, আমি আচ্ছা, পারবো স্যার। আজকে ক্লাস শেষ করি, তারপর জিজ্ঞেস করবো সবাইকে। একটু দাঁড়ান, আমার পিডিএফটা একটু অন হোক। তাহলে আমরা বুঝলাম যে ব্লিডিং হচ্ছে কংক্রিটের স্ট্রেংথ কমাই দিবে। ব্লিডিং কমাইতে হলে আমাকে ফাইন পার্টিকেলের সংখ্যা বাড়াইতে হবে, প্লাস হচ্ছে আমি কিছু পরিমাণে এয়ার এন্ট্রেনিং অ্যাডমিক্সচার যোগ করেও ব্লিডিং রিডিউস করতে পারি, তাই না? জি স্যার। এই যে এতগুলো জিনিস দেখলাম, এই যে হচ্ছে ওয়ার্কিবিলিটি, তারপর হচ্ছে কি দেখলাম, সেগ্রিগেশন, ব্লিডিং, এগুলো হচ্ছে কংক্রিটটা যখন সেমি সলিড বা প্লাস্টিক অবস্থায় থাকবে,
এগুলো হচ্ছে কি প্লাস্টিক অবস্থার প্রপার্টি, ঠিক আছে? এখন আমরা দেখবো হচ্ছে কনক্রিট যখন হচ্ছে আপনার শক্ত হয়ে গেছে, মানে তো সলিড অবস্থায় চলে গেছে, এই যে হার্ড এন্ড কনক্রিটের প্রপার্টি বা সলিড, সে যখন একেবারে পুরোপুরি সলিড অবস্থায় পৌঁছায় গেছে তখন তার কি কি প্রপার্টি আমাদেরকে খেয়াল রাখতে হবে। দেখেন, প্রথম কি খেয়াল রাখবেন? কম্প্রেসিভ স্ট্রেংথ। কম্প্রেসিভ স্ট্রেংথটা কি জিনিস? কম্প্রেসিভ স্ট্রেংথ, হ্যাঁ, কম্প্রেসিভ স্ট্রেংথ স্যার, সে কতটুকু কম্প্রেশন স্যার সে কতটুকু কতটুকু নিতে কম্প্রেশন পারে নিতে স্যার? পারে। কম্প্রেশন কতটুকু নিতে পারে স্যার? আচ্ছা আমাকে বলেন তো, কনক্রিটের কম্প্রেসিভ স্ট্রেংথ বেশি নাকি রডের কম্প্রেসিভ স্ট্রেংথ বেশি? স্যার রডের স্যার। এই জিনিসটা একটু সবাই খেয়াল করেন যে কম্প্রেসিভ স্ট্রেংথ, আমি জিজ্ঞেস করলাম যে কম্প্রেসিভ স্ট্রেংথ কার বেশি? স্যার আমরা তো স্ক্রিন দেখতে পাচ্ছি না স্যার। ও, দেখতে পারতেছেন না? আচ্ছা একটু সরি দাঁড়ান। আমি জিজ্ঞেস করলাম যে কম্প্রেশন নেয়ার ক্ষমতা কার বেশি, রডের না হচ্ছে কনক্রিটের? তারপর আমি জিজ্ঞেস করলাম যে টেনসাইল স্ট্রেংথ কার বেশি, টেনশন নেয়ার ক্ষমতা কার বেশি, রডের না কনক্রিটের, কার বেশি? স্যার কম্প্রেশন নিতে পারে হচ্ছে স্যার রড, আর টেনশন নিতে পারে স্যার কনক্রিট। আচ্ছা, আপনি হচ্ছেন উল্টা বলছেন, ঠিক আছে? আচ্ছা, কম্প্রেশন নিতে পারে হচ্ছে কে? কম্প্রেশন কনক্রিট। নিতে পারে আর টেনশন, কনক্রিট, টেনশন কে নিতে পারে? রড। বোঝা গেছে? এবং জি স্যার। রড হচ্ছে কনক্রিটের তুলনায় 10 গুণ বেশি টেনশন নিতে পারে, মনে থাকবে? 10 গুণ, জি স্যার। আপনি চিন্তা করেন একটা এরকম বিম, একটু সবাই খেয়াল করেন, যারা মিউট করে আছেন সবাই খেয়াল করেন, এরকম একটা বিম চিন্তা করেন। এই বিমটার উপরে যখন আমি লোড দিব, বিমটা এরকম বাঁকায় যাবে না? জি স্যার, বাঁকায় যাবে স্যার। যদি বিমটা এরকম বাঁকায় যায় তাহলে বিমের এই উপরের জায়গাটা কি সংকুচিত হচ্ছে না? জি স্যার। আর এই নিচের জায়গাটা কি হচ্ছে, ছড়ায় যাচ্ছে না? জি স্যার। তাহলে উপরে যে জায়গাটা কম্প্রেস বা সংকুচিত হচ্ছে এখানে আসতেছে কি? কম্প্রেশন। আর নিচের যে জায়গাটা ছড়ায় যাচ্ছে এখানে কি আসতেছে? টেনশন। টেনশন। আপনি যদি এবার এই ক্রস সেকশনটা চিন্তা করেন তাহলে এটা যে সেন্ট্রয়েড, আমি সেন্ট্রয়েড বরাবর একটা লাইন টানলাম না? জি স্যার। এটাকে বলা হচ্ছে নিউট্রাল এক্সিস। হ্যাঁ। এই নিউট্রাল এক্সিস বরাবর টেনশনও নাই, কম্প্রেশনও নাই। এই কিছুই নিউট্রাল নেই। এক্সিসের উপরে কে কাজ করতেছে? কম্প্রেশন। জি স্যার। আর নিউট্রাল এক্সিসের নিচে কে কাজ করতেছে? টেনশন। টেনশন না? স্যার। জি স্যার। এখন যেটা হয়, এই কনক্রিটের বিমে যখন লোড আসে তখন এই নিউট্রাল এক্সিসের উপরের কনক্রিটটুকু হচ্ছে কম্প্রেশন নিয়ে ফেলতে পারে, কিন্তু নিউট্রাল এক্সিসের নিচে কি আছে? টেনশন। মানে নিচে যদি শুধু কনক্রিট থাকে তাইলে কিন্তু কনক্রিটটা ভালো থাকে না। কেন ভালো থাকে না? তো নিচে কি আসতেছে? নিচে টেনশন আসতেছে না? জি স্যার। এই টেনশনটা করে কি নিউট্রাল এক্সিসের নিচের কনক্রিটটাকে ফাটায় ফেলে, এরকম ও, ক্র্যাক ফর্ম করে। তো এই জন্য দেখবেন বিমের মধ্যে রড দেয় নিচে, জি স্যার। উপরেও রড দেয় যদি লাগে তাইলে দেয়, কিন্তু আসলে মেইন রডটা বিমের ক্ষেত্রে কই দেয়? নিচে স্যার। নিচে দেয়, কারণ নিচের কনক্রিটটা কিন্তু, এই নিউট্রাল এক্সিসের নিচের কনক্রিটটা কিন্তু কোনো টেনশন নিতে পারে না। তো নিচের টেনশনটাকে ব্যালেন্স করার জন্য এজন্য অতিরিক্ত পরিমাণে রিইনফোর্সমেন্ট বা রড দেওয়া লাগে, ঠিক আছে? বুঝতে পারছি স্যার। তার মানে আমাদেরকে এই কনক্রিটের কম্প্রেসিভ স্ট্রেংথ হচ্ছে কতটুকু সে চাপ নিতে পারে এটা দেখতে হবে। টেনসাইল এন্ড বন্ডিং স্ট্রেংথ মানে হচ্ছে আমি যদি একটা কনক্রিটের ব্লককে এই দুই দিকে টানি, তার মাঝখান দিয়ে ছিঁড়ে যাইতে কি পরিমাণ ফোর্স লাগতেছে ছিঁড়তে, টেনসাইল স্ট্রেংথ কতটুকু, এটাও আমার দেখা লাগবে। কারণ আমরা জানি যে কনক্রিট টেনশনে কি দুর্বল না, রডের চাইতে অনেক বেশি দুর্বল। জি স্যার। আচ্ছা, ইমপারমিয়েবিলিটি মানে কনক্রিটটা কতটুকু ইমপারমিয়েবল, এটার মধ্যে পানি কতটুকু, আপনি যদি এরকম 24 ঘন্টা পানির মধ্যে চুবাই রাখেন তারপর পানি থেকে বের করে ওজন মাপেন, ওই যে ব্রিকের জন্য আমরা ওয়াটার অ্যাবজর্পশন মেজার করছিলাম না, মনে আছে? জি স্যার, 10 গ্রাম স্যার। 10 গ্রাম না, 10% বেশি। ও হ্যাঁ, 10%। যদি 10% থেকে কম থাকে তাহলে ফার্স্ট ক্লাস ব্রিক, 15% থেকে কম থাকলে হচ্ছে সেকেন্ড ক্লাস ব্রিক, তারপর 20% থেকে কম থাকলে মনে থার্ড ক্লাস ব্রিক। রেঞ্জ গুলো মনে আছে? জি স্যার। আচ্ছা আবার দেখেন যদি মনে না থাকে। তারপর দেখেন রেজিস্ট্যান্স টু উইয়ার, ওয়েদার এন্ড কেমিক্যাল অ্যাটাক। আপনি চাবেন যে আপনার কনক্রিটটা হচ্ছে যেন মানে পরিবেশে যেন ক্ষয় না হয়, মানে করোশন যেন না হয় এটার মধ্যে। তারপর ওয়েদারিং ইফেক্ট, ঝড় বৃষ্টিতে যেন কনক্রিটটা ধুয়ে মুছে না চলে যায়।
কেমিক্যাল অ্যাটাক, এটার মধ্যে যেন কোনো রকমের পোকামাকড় বা কোনো রকমের জন্য কেমিক্যাল এগুলো যেন অ্যাটাক করে কংক্রিটটাকে নষ্ট করতে না পারে। ঠিক আছে, এখানে টার্মাইট অ্যাটাক, টার্মাইট হচ্ছে একটা পোকা, মানে হচ্ছে আপনার এরকম যেগুলো হচ্ছে কংক্রিটের মধ্যে অ্যাটাক করলে কংক্রিটটাকে হচ্ছে পুরো নষ্ট করে ফেলে। ঠিক আছে, তো আপনি চাবেন যে আপনার কংক্রিট যেন সকল রকমের কেমিক্যাল বা টার্মাইট অ্যাটাক থেকে মুক্ত থাকে। এটা যেন ওয়েদারিং ইফেক্ট, ঝড় বৃষ্টিতে কিছু না হয়, প্লাস হচ্ছে ওয়ারিং মানে এটা যেন ক্ষয় টয় না হয়। তারপর দেখেন শ্রিঙ্কেজ। শ্রিঙ্কেজ কি মানে শ্রিঙ্কেজের ডেফিনেশন কি? সিনক্রেজ স্যার, কুচকানো স্যার। কুচকানো না, ঠিক, এটা হচ্ছে ভলিউম রিডিউস হওয়া। ঠিক আছে, আর ক্রিপ আচ্ছা মানে স্যার। কি? ক্রিপ থার্মাল এক্সপেনশন মানে কি? আর ইলাস্টিসিটি মানে কি? আমি স্যার চারটা থার্মাল। জিনিস এখন এখন বুঝাবো। ঠিক আছে, দেখেন আচ্ছা কনক্রিটের সিঙ্ক্রেজ আর ক্রিপ এই দুইটা জিনিস একটু কনফিউজিং, কিন্তু যদি আপনি বুঝতে পারেন তাহলে আপনার কনফিউশন থাকবে না। দেখেন শ্রিঙ্কেজ মানে হচ্ছে ডিফরমেশন অথবা ভলিউম চেঞ্জ উইদাউট এনি এক্সটার্নাল স্ট্রেস। আপনি বাইরে থেকে কোনো বল প্রয়োগ করতেছেন না, কিন্তু এই মনে করেন আপনার একটা কনক্রিটের ব্লক ছিল, এই ব্লকটার মধ্যে মাঝখানে মাঝখানে পানি ছিল, সিমেন্ট হাইড্রেশন রিঅ্যাকশন করার কারণে পানিগুলো ইভাপোরেট হয়ে উড়ে গেছে না? জি স্যার। তখন মনে করেন মাঝখানে ভয়েড ক্রিয়েট হয়েছে, ভয়েড গুলা ফিল আপ হওয়ার জন্য কনক্রিটটা কি আপনার শ্রিঙ্ক করলো বা সংকুচিত হয়ে গেল, SHRINK, শ্রিঙ্ক করলো, এটার ভলিউম কমে গেল। তাহলে কি আপনি এটার ভলিউম কমাইতে বাইরে থেকে কোনো এক্সটার্নাল ফোর্স অ্যাপ্লাই করছিলেন? না স্যার, দেই নেই স্যার। এটা কি অটোমেটিক মানে পানিগুলা বাষ্পীভূত হয়ে চলে যাওয়ার কারণে এটা ভলিউম চেঞ্জ হয়েছে না? জি স্যার। এটাকে বলে হচ্ছে কি শ্রিঙ্কেজ বলে, মনে থাকবে? জি স্যার, থাকবে স্যার। ক্রিপ কোনটা? ক্রিপ হচ্ছে ডিফরমেশন অথবা ভলিউম চেঞ্জ ডিউ টু অ্যান এক্সটার্নাল স্ট্রেস। বুঝতে পারছেন? মানে শ্রিঙ্কেজও কিন্তু ডিফরমেশন বা ভলিউম চেঞ্জ, কিন্তু এইবার ডিফরমেশন অথবা ভলিউম চেঞ্জটা কার জন্য হবে? একটা এক্সটার্নাল এক্সটার্নাল স্ট্রেসের ফোর্স। জন্য হবে, মানে বাইরে বাইরে থেকে একটা বল প্রয়োগ করতে হবে। ঠিক আছে, মনে থাকবে? জি স্যার। জি স্যার। স্যার আমি কি তাহলে লিখবো ক্রিপ কি জিনিস আর লেখার দরকার আছে? না স্যার, লাগবে না স্যার। জাস্ট এখানে একটু চেঞ্জ হবে যে ক্রিপ, ক্রিপটা হচ্ছে ডিফরমেশন অথবা ভলিউম চেঞ্জ ডিউ টু অ্যান এক্সটার্নাল স্ট্রেস, মানে একটা এক্সটার্নাল স্ট্রেসের কারণে। এখন এই জিনিসটা কিরকম দেখেন, মনে করেন যে একটা ব্রিজ চিন্তা করেন, এই ব্রিজটার উপর দিয়ে যখন মনে করেন এই ব্রিজের দুটা কলাম আছে, এটার উপর দিয়ে যখন একটা গাড়ি যাবে, এই ব্রিজটা এরকম রিফ্লেক্ট হবে না? আপনি খালি চোখে দেখবেন না, বাট এটা তো একটু ডিফরমেশন হবে না? জি স্যার। আচ্ছা, যখন এই গাড়িটা পাস করে চলে গেল, মানে এই লোডটা যখন গাড়ি লোডটা যখন রিমুভ হয়ে গেল, তখন সে কি আবার আগের অবস্থায় ফেরত চলে আসবে না? জি স্যার। তখন হচ্ছে এটা কি অবস্থায় আছে? এটা হচ্ছে ইলাস্টিক অবস্থায় আছে। আপনি যদি বল প্রয়োগ করার পরে এটার কোনো ডিফরমেশন হয়, বলটা সরাই ফেলার পরে সে আবার আগের অবস্থায় ফেরত চলে আসতেছে। কিন্তু যদি এমন হইতো যে বল প্রয়োগ করার কারণে সে ডিফরমেশন হইলো, কিন্তু এই বলটা মানে গাড়ির লোডটা চলে গেল, এখন আর কোনো লোড নাই, তারপরও সে তার আগের অবস্থায় আর ফেরত আসতেছে না, সে পার্মানেন্টলি ডিফর্ম হয়ে গেছে। লোড রিমুভ করার পরও বা ফোর্স রিমুভ করার পরও সে তার আগের অবস্থায় আসতেছে না। এক্সটার্নাল লোডের কারণে সে পার্মানেন্টলি তার ভলিউম চেঞ্জ হয়ে গেছে অথবা পার্মানেন্টলি সে ডিফর্ম হয়ে গেছে। তখন এটাকে কি বলে? ক্রিপ। ক্রিপ বলে। মনে থাকবে? জি স্যার। আচ্ছা, আর দেখেন থার্মাল এক্সপেনশন। থার্মাল এক্সপেনশন কি জিনিস? আপনার টেম্পারেচারের কারণে কনক্রিটের ভলিউম বাড়া কমা। এখন টেম্পারেচারের কারণে কনক্রিটের ভলিউম কেমনে কমবে বা বাড়বে, বা থার্মাল এক্সপানশন মানে টেম্পারেচারের কারণে কেমনে কনক্রিটের ভলিউম বাড়বে। দেখেন এই যে কনক্রিটের ভিতরে ভয়েড স্পেস গুলোর মধ্যে পানি আছে না? জি স্যার। যদি এটা শীত প্রধান দেশ হয়, যখন অনেক ঠান্ডা পড়বে, এই ভিতরের পানিগুলা কি হবে?
বড় বরফ হয়ে যাবে। বরফ হয়ে গেলে ভিতরের পানিগুলা কনক্রিটের ভলিউম কি বাড়ার চেষ্টা করবে না, এক্সপ্যান্ড হবে না? জি স্যার জি স্যার। এটাই হচ্ছে থার্মাল এক্সপানশন। বুঝতে পারছেন? জি স্যার এবার আমরা দেখি যে ফ্যাক্টরস এফেক্টিং, এটা প্রপার্টি হবে, এটা প্রপোর্শন না, এটা হচ্ছে ফ্যাক্টর ইফেক্টিং প্রপার্টিজ অফ কনক্রিট। মানে কোন কোন ফ্যাক্টর গুলো হচ্ছে কনক্রিটের প্রপার্টি, মানে কনক্রিটের হচ্ছে আপনার গুণাবলীকে ইফেক্ট করে বা এই বৈশিষ্ট্যগুলোকে ইফেক্ট করে। প্রথমটা কি? ওয়াটার সিমেন্ট রেশিও। স্ট্রেংথ, ইলাস্টিসিটি, ডিউরেবিলিটি এন্ড ইমপারমিবিলিটি অফ কনক্রিট ইজ ইনক্রিজড, একটা আই হবে, উইথ ডিক্রিজ ইন ওয়াটার সিমেন্ট রেশিও প্রোভাইডেড দ্য কনক্রিট ইজ ওয়ার্কেবল। মানে হচ্ছে আপনি যত ওয়াটার সিমেন্ট রেশিও কমাবেন, কিন্তু এমন একটা ওয়াটার সিমেন্ট রেশিও মেইনটেইন করতে হবে যেন কনক্রিটটা কি হয়, ওয়ার্কেবল থাকে। তাইলে কি হবে, আপনার কনক্রিটের স্ট্রেংথ, ইলাস্টিসিটি, তারপর হচ্ছে ডিউরেবিলিটি, ইমপারমিবিলিটি সবকিছু আপনি বাড়াইতে পারবেন। স্যার ইমপারমিবিলিটি মানে ওই যে কনক্রিটটাকে পানির মধ্যে চুবাইলে সে কতটুকু পানি অ্যাবজর্ব করবে, কতটা সে ভেদ্য, তার মধ্যে কতটা পানি ভিতরে ঢুকতে পারে অথবা ভিতর থেকে কতটা পানি বাইরে বের হয়ে আসতে পারে, এটাই হচ্ছে ইমপারমিবিলিটি। ঠিক আছে? জি স্যার তারপর দেখেন সিমেন্ট কন্টেন্ট, আপনি সিমেন্টের পরিমাণ বাড়ায় কমায়ও কনক্রিটের হচ্ছে এই প্রপার্টি গুলা মানে ঠিক করতে পারেন। যেমন দেখেন, উইথ ইনক্রিজ ইন সিমেন্ট কন্টেন্ট ওয়াটার সিমেন্ট রেশিও ইজ ডিক্রিজড। মানে আপনি যদি সিমেন্টের পরিমাণ বাড়ায় দেন তাহলে অটোমেটিক কি, মনে করেন আপনি যেখানে আপনি চিন্তা করছিলেন যে 1 ভাগ সিমেন্টের সাথে আপনি 1 বালতি পানি ইউজ করবেন, এখন যদি আপনি ওই 1 ভাগ সিমেন্টের জায়গায় 1.5 বস্তা সিমেন্ট ইউজ করেন, 1 বস্তার সাথে আপনি মানে 1 বালতি পানি ইউজ করবেন চিন্তা করছিলেন, এখন যদি আপনি 1.5 বস্তার সাথে 1 বালতি পানি অ্যাড করেন তাহলে আপনি সিমেন্টের পরিমাণ বাড়াইলেন না? ইয়েস স্যার উইথ ইনক্রিজ ইন সিমেন্ট কন্টেন্ট ওয়াটার সিমেন্ট রেশিও ইজ ডিক্রিজড। তাহলে কি হলো, আপনার ওয়াটার সিমেন্ট রেশিও কমে গেল না? আগে দেখেন, আগে কি ছিল, 1 ভাগ সিমেন্টের সাথে 1 ভাগ ওয়াটার, তাহলে রেশিও কত, 1 না? 1:1 না? ভাগ করলে কি হচ্ছে, আপনার ওয়াটার সিমেন্ট রেশিও কত আসতেছে, 1 আসতেছে। বাট আপনি যদি এখন সিমেন্টের পরিমাণ 1.5 করে দেন তাহলে ওয়াটার সিমেন্ট মানে রেশিও কত হয়ে গেল, 1.5 হয়ে গেল না? ওয়াটার তো জি উপরে স্যার। থাকবে, সিমেন্ট থাকবে নিচে, ভুল লিখছি, ওয়াটার থাকবে উপরে, সিমেন্ট থাকবে নিচে। আপনি যদি সিমেন্টের পরিমাণ বাড়ায় দেন, 1.5 করে দেন, তাহলে আপনার ভ্যালুটা এখন কি হইলো, ওয়াটার সিমেন্ট রেশিওর পরিমাণ কমে গেল না 1 থেকে? জি স্যার মানে 1 কে 1.5 দিয়ে ভাগ করলে কি 1 থেকে ছোট মান আসবে না বড় মান আসবে? ছোট প্রমাণ। ছোট মান আসবে। আচ্ছা, এন্ড কনসিকুয়েন্টলি স্ট্রেংথ, ইলাস্টিসিটি, ডিউরেবিলিটি এন্ড ইমপারমিবিলিটি ইনক্রিজড। আপনি যদি সিমেন্টের পরিমাণ বাড়ান তাহলে আপনি ইলাস্টিসিটি, ডিউরেবিলিটি, ইমপারমিবিলিটি সবকিছু বাড়াইতে পারবেন। বাট প্রবলেম হচ্ছে আপনি যদি সিমেন্টের পরিমাণ বাড়ান আপনার শ্রিঙ্কেজ বেড়ে যাবে, ওয়ার্কেবিলিটি ইমপ্রুভ হবে। সিমেন্টের পরিমাণ বাড়ালে কি ওয়ার্কেবিলিটি বাড়বে না? জি স্যার, পারবে স্যার। শ্রিঙ্কেজ বেড়ে যাবে। কেন শ্রিঙ্কেজ বেড়ে যাবে? কারণ হচ্ছে সিমেন্টের হাইড্রেশন রিঅ্যাকশন করতে হলে কি দরকার, পানি দরকার না? জি স্যার। বেশি সিমেন্ট তার মানে কি বেশি হাইড্রেশন রিঅ্যাকশন, বেশি হাইড্রেশন রিঅ্যাকশন মানে কি বেশি ওয়াটার রিকোয়ারমেন্ট। তার মানে যত সিমেন্ট বাড়াবেন তত হাইড্রেশন রিঅ্যাকশন বাড়বে, তত পানি ইভাপোরেট হয়ে মানে ভ্যানিশ হয়ে যাবে, তত হচ্ছে কি হবে, ভয়েড ক্রিয়েট হবে, ভয়েড গুলো ফিল আপ করার জন্য কনক্রিট সিঙ্ক করবে, সিঙ্কেজের পরিমাণ বেড়ে যাবে। বোঝা গেছে? জি স্যার। আচ্ছা, এরপর দেখেন যে টেম্পারেচার, মানে এই প্রপার্টি গুলোর উপরে যতগুলো প্রপার্টি দেখলাম এগুলোর উপরে টেম্পারেচারের একটা ইফেক্ট আছে। কি ইফেক্ট? রেট অফ সেটিং এন্ড হার্ডেনিং অফ দ্য কনক্রিট ইজ হাই এট হায়ার টেম্পারেচার। আপনার যদি এনভায়রনমেন্টাল টেম্পারেচার বা বাইরের টেম্পারেচার যদি অনেক হাই থাকে, গরম থাকে বাইরে অনেক, তাহলে রেট অফ সেটিং মানে কনক্রিটটা অনেক তাড়াতাড়ি সেট হবে এবং অনেক তাড়াতাড়ি শক্ত হবে, মানে শক্ত হইতে কম টাইম লাগবে, এটা সেটিং টাইম হচ্ছে কমে যাবে। তারপর দেখেন এজ অফ কনক্রিট, স্ট্রেংথ অফ কনক্রিট গোজ অন ইনক্রিজিং উইথ এজ। মানে কনক্রিটের বয়স যত বাড়বে এটার স্ট্রেংথ তত বাড়তে থাকবে, এবং 7 দিনে এটা হচ্ছে একটা মোটামুটি স্ট্রেংথ গেইন করবে, 14 দিনে আরেকটু বেশি গেইন করবে, এবং 28 দিনে সে তার জীবদ্দশায় যতটুকু স্ট্রেংথ গেইন করার কথা তার ম্যাক্সিমাম স্ট্রেংথ সে কত দিনে গেইন করে ফেলবে, 28 দিনে গেইন করবে। 3 সপ্তাহ। তার মানে তার বয়স যত বাড়ছে, সরি 7 স্যার, দিন 4 14 সপ্তাহ। দিন, সে তত বেশি স্ট্রেংথ গেইন করছে না? জি করছে স্যার। না? কিন্তু দেখেন, দো দ্য রেট অফ ইনক্রিজ জি বিকামস স্যার। স্লো অ্যাজ টাইম পাসেস, বাট যেটা হয় দেখেন 28 দিনের পরে তার স্ট্রেংথ গেইন করার পরিমাণ কিন্তু আস্তে আস্তে কমে যায়। বুঝতে পারছেন? এটা কি স্যার বোঝা আবার গেছে? বলতে স্যার আবার একটু কনক্রিট হচ্ছে
7 দিনে কিন্তু তার পুরো, আচ্ছা আমি একটা আপনাকে দিয়ে एग्जांपल দেই। আপনার হাইট কত? স্যার 6 ফিট। বাপরে, আপনার হাইট 6 ফিট। এবার আপনি আমারে বলেন, আপনার বয়স যখন 7 বছর ছিল, আপনি কি 6 ফিটে পৌঁছাইছিলেন? না স্যার। পৌঁছাইছিলেন? না স্যার। আপনার বয়স যখন মনে করেন 14 বছর ছিল, আপনি কি 6 ফিটে পৌঁছাইছেন? না স্যার। আপনার বয়স যখন 28 বছর, আপনি 6 ফিটে পৌঁছাই গেছেন না? জি স্যার। এরপর কি আপনি আর বাড়বেন? না স্যার। কনক্রিটের ক্ষেত্রে যেটা হয়, 7 দিনে সে কিন্তু পুরোপুরি স্ট্রেংথটা পায় না, অল্প একটু পায়। 14 দিনে তার স্ট্রেংথ আরেকটু বাড়ছে। আপনার যখন 14 বছর, আপনি 7 বছর থেকে আরেকটু লম্বা ছিলেন না? জি স্যার। কিন্তু আপনি যখন টিনেজে পৌঁছাইছেন, তখন একবারে কি আপনি ম্যাক্সিমাম মানে লম্বা হয়ে গেছেন। কনক্রিট সেম, এই 28 দিনে সে কি হয়, সে হচ্ছে ম্যাক্সিমাম স্ট্রেংথ গেইন করে ফেলে, এবং 28 দিন পার হয়ে যাওয়ার পরে তার স্ট্রেংথ কিন্তু আর বাড়ে না। বাড়ে, কিন্তু খুব কম বাড়ে, আস্তে আস্তে বাড়ে। বুঝতে পারছেন? জি স্যার। আচ্ছা, এইবার দেখেন অ্যাগ্রিগেট। এই যে কনক্রিটের প্রপার্টি গুলো আছে, এগুলোর মধ্যে অ্যাগ্রিগেটের কি ইফেক্ট আছে? সাইজ, শেপ এন্ড গ্রেডিং অফ অ্যাগ্রিগেট কন্ট্রোল দ্য কনক্রিট প্রপার্টিজ টু এ লার্জ এক্সটেন্ট। মানে অ্যাগ্রিগেটের সাইজ, অ্যাগ্রিগেটের শেপ, অ্যাগ্রিগেটের গ্রেডিং, মানে ওয়েল গ্রেডেড অ্যাগ্রিগেট নাকি পুয়ার গ্রেডেড অ্যাগ্রিগেট নাকি হচ্ছে গ্যাপ গ্রেডেড অ্যাগ্রিগেট, এই জিনিসগুলো হচ্ছে কনক্রিটের প্রপার্টি। ভালো কনক্রিট না খারাপ কনক্রিট অনেক ডিপেন্ড করবে হচ্ছে অ্যাগ্রিগেটের সাইজ, শেপ আর গ্রেডিং এর উপর। লার্জার দ্য সাইজ অফ দ্য অ্যাগ্রিগেট, greater will be the strength provided mix is workable। মানে আপনি যত বড় সাইজের অ্যাগ্রিগেট ইউজ করবেন তত ভালো, বাট এখানে একটা কিন্তু আছে, এটার সাইজ প্রবাবলি 1 মিলিমিটার থেকে বড় হইতে পারবে না। আমি এই ভ্যালুটা আমি একটু কনফিউজড, মানে এক জানি কত কত ছিল, এটা নিয়ে আমার একটু কনফিউশন আছে। বাট এর মানে এই না যে আপনি যদি বিশাল বিশাল পাথর ইউজ করেন আপনার কনক্রিটের স্ট্রেংথ বাড়বে। এই লাইনটার মানে হচ্ছে আপনি যদি বড় সাইজের অ্যাগ্রিগেট ইউজ করেন তাহলে কি কনক্রিটের স্ট্রেংথ বাড়বে বা কনক্রিটের স্ট্রেংথটা ভালো হবে। কিন্তু তার মানে এই না যে এই 1 মিলিমিটার থেকে বেশি বড় হইলে ভালো হবে। বড় বলতে হচ্ছে কি তার একটা লিমিট আছে, একটা থ্রেশহোল্ড ভ্যালু আছে, এবং এই থ্রেশহোল্ড ভ্যালুটা হচ্ছে 1 মিলিমিটার প্রবাবলি। এই ভ্যালুটা নিয়ে আমার একটু কনফিউশন আছে, ঠিক আছে, এটা একটু বই দেখতে হবে। তার মানে বুঝতে পারছেন যে লার্জার দ্য সাইজ অফ দ্য অ্যাগ্রিগেট গ্রেটার উইল বি দ্য স্ট্রেংথ, এই কথাটার মানে আসলে কি সত্যি, কিন্তু পুরোপুরি সত্যি না। তার মানে যদি আপনি যদি 1 মিলিমিটারের চাইতে বড় সাইজের অ্যাগ্রিগেট ইউজ করেন তাহলে কি কনক্রিট স্ট্রেংথ বাড়বে? না স্যার। না স্যার। বাড়বে না। তখন কি হবে? সেগ্রিগেশন হবে, কারণ বেশি ভারী অ্যাগ্রিগেট কি নিচের তলানি আকারে জমে যাবে, আলাদা হয়ে যাবে, জি স্যার। সেগ্রিগেশন হবে, স্ট্রেংথ কমে যাবে। প্রপারলি গ্রেডেড স্যার অ্যাগ্রিগেট, হ্যাঁ বলেন। স্যার আমরা তাহলে স্যার এই লার্জার সাইজের জায়গায় এখানে লিখতে পারতাম না সার্টেন শেপ বা হ্যাঁ লিখতে সার্টেন পারতাম, সাইজ অফ। লিখতে পারতাম, কিন্তু বলে মানে নরমালি বলে আর কি যে লার্জার দ্য সাইজ অফ দ্য অ্যাগ্রিগেট গ্রেটার উইল বি দ্য স্ট্রেংথ। মানে এই ও আচ্ছা আচ্ছা। আমি মাস্টার্সে হচ্ছে এই কোশ্চেনটার ব্যাখ্যা পড়ছি, ঠিক আছে, আন্ডারগ্রেডে পড়ি নাই। মানে এটা যে আসলে সত্যি না, এটা যে হচ্ছে আসলে একটা পার্টিকুলার সাইজ, এই যে 1 মিলিমিটার এর বেশি হওয়া যাবে না, এটা হচ্ছে আমি মাস্টার্সে একটা কোর্স করতে গিয়ে জানছি, ঠিক আছে। আন্ডারগ্রেডে থাকতে আমিও জানতাম না এটা, যাই হোক। আচ্ছা, এরপর দেখেন প্রপারলি গ্রেডেড অ্যাগ্রিগেট গিভ বেটার ওয়ার্কেবিলিটি এন্ড স্ট্রেংথ দেন পুরলি গ্রেডেড মিক্সচার। মানে আপনার যদি অ্যাগ্রিগেটটা ওয়েল গ্রেডেড বা প্রপারলি গ্রেডেড হয় সেই ক্ষেত্রে ওটা হচ্ছে ওয়ার্কেবিলিটি স্ট্রেংথ দুটাই ভালো দিবে। আর যদি পুরলি গ্রেডেড হয় তাহলে কি ভালো দিবে না, সহজ কথা, শেষ। তার মানে একটা কনক্রিট আপনি যদি ভালো কনক্রিট বানাইতে চান তাহলে আপনাকে অ্যাগ্রিগেটের এই প্রপার্টি গুলা, তারপর কনক্রিটের এইজ, এই 7 দিন 14 দিন 28 দিন এই জিনিসগুলা, তারপর টেম্পারেচার, এই জিনিসগুলো আপনাকে খেয়াল রাখতে হবে। সিনকেজ, তারপর হচ্ছে আর কি কি ছিল আমাদের, এই যে সিমেন্ট অফ মানে সিমেন্ট কন্টেন্ট, আপনি কনক্রিটে কত পরিমাণে সিমেন্ট যোগ করতেছেন, এই জিনিসগুলো আপনাকে মাথায় রাখতে হবে আপনি যদি একটা ভালো কনক্রিট তৈরি করতে চান। এইবার দেখেন কিউরিং। কিউরিং তো বুঝেন, সবাই বুঝেন না? কিউরিং করা মানে কি? স্যার কিউরিং ইজ দ্য প্রসেস স্যার পানি দেওয়া স্যার। অফ কিপিং দ্য সেটিং Curing। কনক্রিট ড্যাম্প। মানে কনক্রিটটা যে আপনি ঢালাই দিবেন এটা কন্টিনিউয়াস কি হচ্ছে, হাইড্রেশন রিঅ্যাকশন করে সেট হচ্ছে, শক্ত হচ্ছে। সেটিং হওয়ার সময় সে কি করতেছে, টেম্পারেচার জেনারেট করতেছে বা হিট রিলিজ করতেছে। তো এই কনক্রিটটাকে ড্যাম্প বা ঠান্ডা রাখার জন্য আপনি কিউরিং করেন, সো দ্যাট কমপ্লিট হাইড্রেশন অফ সিমেন্ট ইজ ব্রট। মানে হচ্ছে যেন সিমেন্টটা পুরোপুরি হাইড্রেশন রিঅ্যাকশন করতে পারে। এটা জিনিসটার মানে কি দেখেন, মনে করেন এই সিমেন্ট আপনি ঢালাই দিচ্ছেন, ঠিক আছে, সিমেন্টের মধ্যে কি আছে, পানি আছে না?
এই পানিগুলো কি করতেছে, সিমেন্টটাকে হাইড্রেশন রিঅ্যাকশন করতে সাহায্য করতেছে না? কংক্রিটের ভিতরে যে পানিটা আছে সাহায্য করতেছে। জি স্যার। এখন মনে জি করেন স্যার। আপনি কিউরিং করতেছেন না, আপনার কাছে কিউরিং করার মতো কোনো অপশন নাই, দেয়ার ইজ নো কিউরিং। তাইলে কি হবে, এই হাইড্রেশন রিঅ্যাকশন শুরু হওয়ার পরে সিমেন্ট হাইড্রেশন রিঅ্যাকশন কমপ্লিট করার আগেই তার ভিতরে যে পানি ছিল সবগুলা বাষ্পীভূত হয়ে উড়ে চলে গেছে। সিমেন্টের হাইড্রেশন রিঅ্যাকশন করার জন্য আর কোনো পানিই নাই, মানে অবশিষ্ট পানি বাকি নেই। তাইলে তার যদি হাইড্রেশন রিঅ্যাকশন কমপ্লিট না হয়, সে কি তার ম্যাক্সিমাম স্ট্রেংথটা গেইন করতে পারবে? স্যার। তার মানে যদি পুরা সিমেন্টটাকে হাইড্রেশন রিঅ্যাকশনে অংশগ্রহণ করাইতে হয়, তাইলে অবশ্যই কি করতে হবে, আপনাকে কিউরিং করতে হবে যেন ভিতরের পানিগুলা হাইড্রেশন রিঅ্যাকশন শেষ হওয়ার আগে বাষ্পীভূত হয়ে চলে যেতে না পারে। বুঝতে পারছেন? হ্যাঁ, আবার বলবো নাকি বুঝতে পারছেন? স্যার বুঝছি স্যার। আচ্ছা, কিউরিং ইমপ্রুভস স্ট্রেংথ, রেজিস্ট্যান্স টু ওয়্যার এন্ড ওয়েদার। আপনি যদি ঠিকভাবে কিউরিং করেন আপনার কংক্রিটের স্ট্রেংথ বাড়বে। এটা ওয়েদারে আপনার এটার ক্ষয়ক্ষতি, মানে আপনার ঝড় তুফান বৃষ্টি এগুলোতে কংক্রিটের ক্ষয়ক্ষতি কম হবে, কংক্রিট ক্ষয় হবে না আপনি যদি প্রপারলি কিউরিং করেন। ইট রিডিউসেস শ্রিঙ্কেজ। আপনি ঠিকমতো কিউরিং করলে শ্রিঙ্কেজ কমবে না, যদি ভিতর থেকে পানি না যায় তাহলে কংক্রিট কি ভলিউম শ্রিঙ্ক করার কোনো চান্স পাবে? স্যার। না স্যার। পাবে না। তার মানে আপনি কিউরিং ঠিকমতো করলে শ্রিঙ্কেজ হবে না। ইট ইনক্রিজেস ইমপারমিএবিলিটি এন্ড ডিউরেবিলিটি অফ কংক্রিট। আপনার যদি এই ভিতরের স্পেস গুলোতে যদি পানি থাকে, যদি পানিগুলো বাষ্পীভূত হয়ে উড়ে না যায়, তাহলে কি পানি থেকে মানে বাইরে থেকে অতিরিক্ত পানি আর ঢোকার জায়গা পাবে? না স্যার। বাট যদি আপনার ভিতর থেকে পানিগুলা বাষ্পীভূত হয়ে উড়ে চলে গিয়ে ভিতরে ভয়েড ক্রিয়েট হয়, তাহলে তো বাইরে থেকে পানি ঢুকতে পারবে ওই ভয়েড গুলো ফিল আপ করার জন্য। বাট যদি আগের থেকে যদি ভয়েড গুলো পানি দিয়ে ফিল আপ হয়ে থাকে, তাহলে কি আর বাইরে থেকে পানি ঢোকার কোনো রাস্তা পাবে? না স্যার। আপনি একটা সম্পূর্ণ ভর্তি গ্লাসের মধ্যে কি আর পানি ঢালতে পারবেন? না স্যার পারবো একটা না। পানির গ্লাস আপনি পুরোপুরি পানি দিয়ে ফিল আপ করে রাখছেন, তার মধ্যে কি আর পানি ঢালা যাবে? না যাবে স্যার, না। আর পারবো না স্যার। সহজ কথা। আচ্ছা, এবার দেখেন ফ্রস্ট কজেস ডিসইন্টিগ্রেশন অফ কংক্রিট। ফ্রস্ট মানে হচ্ছে ওই যে বরফ, পাতলা বরফের লেয়ার। ওই যে বললাম যে এই যে কংক্রিটের ভিতরে আপনার পানি আছে, যদি শীত প্রধান দেশ হয় তাহলে টেম্পারেচার কমে গেলে এই পানিগুলো বরফ হয়ে যাবে। কংক্রিট হচ্ছে ডিসইন্টিগ্রেট, মানে হচ্ছে পার্ট পার্ট খুলে যাবে কংক্রিটে। পার্ট পার্ট খুলে দেখবেন কংক্রিট পুরো নষ্ট হয়ে গেছে। ঠিক আছে? এটা আমাদের দেশে আমরা আল্লাহর রহমতে এই প্রবলেমটা ফেস করি না, বাট শীত প্রধান দেশে বা নর্থ আমেরিকা, কানাডা, আমেরিকা এইসব দেশে হচ্ছে গিয়ে প্রবলেমটা হয়, যেখানে হচ্ছে বরফ টরফ পড়ে। আচ্ছা, এবার দেখেন এন্ট্রেইনড এয়ার। কি বলছিলাম, কিছুটা বাতাস হচ্ছে আমি জোর করে ঢুকাবো বলছিলাম না? এবং ওইটার পরিমাণ কত হবে, 2% থেকে 3% হবে। এখন মনে করেন আমার জোর করে বাতাস ঢুকানো লাগে নাই, তার আগের থেকে বাতাস ঢুকা বসে আছে। আমি যে জোর করে বাতাসটা ঢুকাবো চিন্তা করছিলাম, আমার যদি এটা একটা কংক্রিটের ব্লক হয়, আমি তো চিন্তা করছিলাম উপরে সার্ফেসটা বাতাস দিয়ে ফিল আপ করবো, তাই না? স্যার। আমি কি চিন্তা করছিলাম ভিতরে এই এগ্রিগেটের মাঝখানে মাঝখানে বাতাস ঢুকা থাকবে? আমি কি এটা চিন্তা করছিলাম? না স্যার। এখন মনে করেন the entrained air in the concrete is due to incomplete compaction. আপনি ঠিকমতো ভাইব্রেটর দিয়ে কংক্রিটটাকে নাড়াচাড়া করেন নাই। আপনি যদি ঠিকমতো ভাইব্রেটর দিয়ে কংক্রিটটাকে নাড়াচাড়া করতেন, তাহলে ভিতরের মানে এয়ার বাবল গুলা বা ভয়েড স্পেস গুলা কি এগ্রিগেট ঢুকা ঢুকা ভয়েড গুলা ফিল আপ হয়ে বাতাসটা বেরো যাইতো না? মনে করেন এই একটা মুড়ির টিন, এই মুড়ির টিনের মধ্যে মুড়ি আছে। আপনি যখন দেখেন যে ভিতরে আর জায়গা হচ্ছে না, আরেকটু মুড়ি ভরতে হবে, আপনি তখন এটা ঝাঁকায় ঝাঁকায় এই ভয়েড গুলারে ফিল আপ করেন না? ঝাঁকায় ঝাঁকায় বাতাস গুলা বাইর করে দিয়ে ভয়েড গুলারে ফিল আপ করেন না? ইয়েস জি স্যার। স্যার। তখন কি জায়গা আরো বাড়ে, আরো মুড়ি ঢুকাইতে পারেন। সেম, আমরা কংক্রিটটাকে যদি ঠিকমতো কম্প্যাকশন না করি, কি করতে হবে মনে করেন, মানে ভাইব্রেটর দিয়ে বা একটা রড দিয়ে গুতাইতে হবে। গুতাইলে কি হবে, আপনার ভিতরের ভয়েড গুলা বের হয়ে যাবে। দেন হচ্ছে আপনার মানে এই ভিতরের এক্সট্রা বাতাস গুলা বের হয়ে যাবে। বাতাস গুলা কেন বের করতে হবে? কারণ ইট রিডিউসেস দ্য স্ট্রেংথ অফ দ্য কংক্রিট। এটা কংক্রিটের স্ট্রেংথ কমায় দেয়। ইট অলসো ইনক্রিজেস পারমিবিলিটি। এটা হচ্ছে ভিতর থেকে মানে বাইরে থেকে পানি ঢুকতে দেয়। কারণ আপনার যদি বাতাস থাকে, এই বাতাসগুলা কি করতেছে আপনার মানে পানিটা তো একটা সময় কি হবে, আপনার বাইরে চলে আসবে ব্লিডিং হয়ে। যদি পানিটা মানে বাতাসটা আলটিমেটলি কি করবে, আপনার পানিকে অ্যাট্রাক্ট করবে। কারণ কোনো না কোনো সময় দেখবেন যে এই বাতাসটা বের হয়ে যাচ্ছে, এবং বের হয়ে গেলে কি হবে, ভয়েড স্পেস ক্রিয়েট হবে। তো ওই ভয়েড স্পেসটা ফিল আপ করার জন্য কি হবে, দেখা যাবে যে বাইরে থেকে আমার পানি ঢুকতেছে ভিতরে। বুঝতে পারছেন? আহ, এবার দেখেন মিক্সিং অফ কংক্রিট।
কনক্রিট হচ্ছে দুই ভাবে মিশানো হয়, একটা হচ্ছে ম্যানুয়াল মিক্সিং, একটা হচ্ছে অটোমেটিক মিক্সিং, ঠিক আছে? একটা হচ্ছে লেবাররা হাত দিয়ে মিশায়, দেখছেন কখনো কনক্রিট মিশানোর সময় লেবারদেরকে? জি স্যার। এই যে দেখেন, মিক্সিং অফ কনক্রিট, দ্য প্রসেস অফ মিক্সিং কনক্রিট, ওয়াটার, ফাইন এগ্রিগেট, কোর্স এগ্রিগেট ইন সুইটেবল প্রপোর্শন ইজ নোন অ্যাজ মিক্সিং অফ কনক্রিট। মানে সবগুলা জিনিস হচ্ছে সুইটেবল প্রপোর্শনে মিশানোই হচ্ছে কি মিক্সিং। দিস প্রসেস শুড এনশিওর ইউনিফর্ম কালার, মানে জিনিসগুলো এমন ভাবে মিশাইতে হবে যেন পুরা কনক্রিট মিক্সচার একটা কালার ইউনিফর্ম কালার থাকে, কোথাও বেশি ডার্ক কালার কোথাও লাইট কালার এরকম যেন না হয়, কালারটা ইউনিফর্ম হইতে হবে, ঘনত্ব বা কনসিস্টেন্সি সেম হইতে হবে, এন্ড হোমোজিনিটি, মানে সবগুলো উপাদান ঠিকমতো মিশতে হবে, সমসত্ব মিশ্রণ হইতে হবে, সমসত্ব, ঠিক আছে? সেগ্রিগেশন শুড নট টেক প্লেস ডিউরিং প্রসেস অফ মিক্সিং। যদি আলাদা মানে আপনার পাথরগুলো আলাদা হয়ে যায় তাহলে কি ওইটা একটা হোমোজিনিয়াস মিক্সচার হইলো? ওটা তো না হোমোজিনিয়াস স্যার। হলো না, ওটা তো মানে হোমোজিনিয়াসের উল্টা কি নন হোমোজিনিয়াস বা অসমসত্ব মিশ্রণ হয়ে গেল না? জি স্যার। তো আপনাকে খেয়াল রাখতে হবে যেন মিক্সিং করার সময় এটা একটা হোমোজিনিয়াস মিক্সচার হয়, যেন সেগ্রিগেশন না হয়, এবং এটার কালারটা ইউনিফর্ম হয়, কনসিস্টেন্সি ইউনিফর্ম হয়, এবং হোমোজিনিটি যেন মেইনটেইন হয়, এটা যেন একটা সমসত্ব মিশ্রণের মতো হয়। কনক্রিট মিক্সিং করা হয় দুই ভাবে, একটা হচ্ছে হ্যান্ড মিক্সিং, হাতের সাহায্যে। হ্যান্ড মিক্সিং ইজ ইউজড ওয়্যার কোয়ান্টিটি অফ কনক্রিট ইজ ভেরি স্মল। মনে করেন অল্প একটু কাজ করবেন আপনি কনক্রিটের, ছোট্ট একটা কলাম তৈরি করবেন, ছোট্ট একটা বিম তৈরি করবেন, এসব ছোট্ট কাজের জন্য আপনার আলাদাভাবে মেশিন ইউজ করে না, হাত দিয়ে মিশায় ফেলে। কিভাবে মিশায়? Firstly, cement and sand are mixed dry on a clean, dry and hard platform. একটা শক্ত প্ল্যাটফর্মের উপর, শুকনা, এই যে একটা শক্ত শুকনা পাত্র দেখতেছেন, এই পাত্রের মধ্যে প্রথমে শুকনা বালি আর শুকনা সিমেন্ট খুব ভালো মতো মিশানো হয়, ঠিক আছে? কতক্ষণ মিশাবেন আপনি? ড্রাই মিক্সিং ইজ কন্টিনিউড আনটিল দ্য মিক্স অ্যাটেইনস ইউনিফর্ম কালার। যতক্ষণ পর্যন্ত সিমেন্ট আর বালি মিশে একটা ইউনিফর্ম কালারে পরিণত না হচ্ছে। সিমেন্ট হচ্ছে একটু অ্যাশ কালার বা ছাই কালার টাইপের, আর বালি হচ্ছে হয় সাদাটে হবে নাহলে একটু বাদামি হবে যদি সিলেট স্যান্ড হয়। এই দুইটা একত্রে মিশানোর পরে যতক্ষণ পর্যন্ত না একটা ইউনিফর্ম কালার হচ্ছে ততক্ষণ আপনি এগুলাকে শুকনো অবস্থায় ভালো মতো মিশাবেন। The mix is spread over the measured stock of coarse aggregate in required amount and they are mixed dry again to have uniform color. এরপর হচ্ছে আপনার এই সিমেন্ট আর হচ্ছে এই বালির যে মানে মিক্স আপটা আপনি করছেন এটাকে হচ্ছে আপনি কোর্স এগ্রিগেটের সাথে মিলাবেন এবং মিলায় হচ্ছে আবার আপনি ভালো মতো মিশাবেন এবং শুকনো অবস্থাতেই মিশাবেন যতক্ষণ তারা আবার ইউনিফর্ম কালারে না পৌঁছায়। প্রথমে ইউনিফর্ম কালার হইতে হবে সিমেন্টের সাথে বালি মিশানোর পর, এরপর ইউনিফর্ম কালার হইতে হবে সিমেন্ট আর বালির মিক্সআপের সাথে হচ্ছে কোর্স এগ্রিগেট মিশানোর পরে। যখন ইউনিফর্ম কালার চলে আসছে, এ হলো ইজ মেড ইন দ্য মিডল অফ দ্য মিক্স। এই মিশ্রণের মাঝখানে একটা গর্ত করে না হাত দিয়ে, দেখছেন? জি স্যার, দেখছি স্যার। গর্তের মধ্যে যতটুকু পানি লাগবে তার 75% পানি হচ্ছে গর্তের মধ্যে দিয়ে দিবেন, দিয়ে এটা ভালো মতো হাত দিয়ে নাড়াচাড়া করে মিশাবেন। মিশানোর পরে বাকি যে 25% পানি আছে, ওয়ার্কেবিলিটি, আপনার যতটুকু ওয়ার্কেবিলিটি দরকার, মিক্সিং ইজ ডান এন্ড রিমেইনিং ওয়াটার, এই 75% যোগ করে ফেললে কত পার্সেন্ট বাকি আছে? 25% পানি যোগ করে এখনো বাকি আছে। এই বাকি পানিটা হচ্ছে ওয়ার্কেবিলিটি, মানে আপনি ডিজায়ার্ড ওয়ার্কেবিলিটি মেইনটেইন করার জন্য বাকি পানিটা আপনি আস্তে 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 যোগ করবেন। আচ্ছা, এখন দেখেন হ্যান্ড মিক্সিং গেল, মেশিন মিক্সিং মানে আপনি মেশিন ইউজ করে মিশাবেন। অন লার্জ ওয়ার্ক মেশিন মিক্সিং প্রোভাইড ইকোনমিক্যাল এন্ড কনভেনিয়েন্ট, মানে বড় কাজের ক্ষেত্রে মনে করেন আপনি 10তলা বিল্ডিং ঢালাই দিবেন, 10তলা বিল্ডিং এ অনেক বিম কলাম আছে, বা আপনি মনে করেন 10টা কলাম ঢালাই দিবেন, বা আপনি মনে করেন 50টা কলাম ঢালাই দিবেন, আপনি অনেক বড় পরিমাণে কাজ করবেন। তো বড় পরিমাণে কাজ করার ক্ষেত্রে আপনার হ্যান্ড মিক্সিং এর থেকে হচ্ছে কোনটা বেশি এফিশিয়েন্ট? মেশিন ইউজ করে কনক্রিট মিশানোটা হচ্ছে এফিশিয়েন্ট। কনক্রিট প্রোডিউসড বাই মেশিন মিক্সিং ইজ মোর হোমোজেনিয়াস and can be prepared with comparatively lesser water cement ratio. যেমন হাত দিয়ে মিশাইলে ওটার যে হোমোজেনিটি আসবে তার থেকে বেশি ভালো আসবে কিসে? মেশিনে মিশাইলে। এবং মেশিনে মিশাইলে ওয়াটার সিমেন্ট রেশিও কম ইউজ করলে প্রবলেম হয় না, আপনি একদম এক্স্যাক্টলি মেইনটেইন করতে পারবেন। বাট হাত দিয়ে মিশাইলে কি হবে? ওয়াটার সিমেন্ট রেশিও বাড়াইতে হবে, বেশি পরিমাণে পানি যোগ করতে হবে। দ্য কনক্রিট মেশিন মিক্সচার আর অফ টু টাইপ, মানে দুই রকমের আছে, একটা হচ্ছে ব্যাচ মিক্সচার, এটাকে বলা হচ্ছে ব্যাচ মিক্সচার, এটাকে বলা হচ্ছে কন্টিনিউয়াস মিক্সচার। ব্যাচ মিক্সচারে কি হয়? আপনি জানেন যে আপনি এখানে 1 বস্তা সিমেন্ট দিচ্ছেন, 2 বস্তা বালি দিচ্ছেন, 3 বস্তা খোয়া দিচ্ছেন, পানি দিচ্ছেন, সবগুলা একটা ব্যাচ আকারে মানে ব্যাচ ওয়াইজ মিক্স হবে এবং এরপর আপনি কি করবেন? ব্যাচটা এখান থেকে বাইর করে ফেলবেন, শেষ। আপনি আরেক ব্যাচ মাল দিবেন, আরেক ব্যাচ বাইর হবে। বাট কন্টিনিউয়াস মিক্সচারে কি হয়? কোনো ব্যাচ হিসাব করে না, কন্টিনিউয়াস সিমেন্ট ঢালতেছে, কন্টিনিউয়াস বালি ঢালতেছে, কন্টিনিউয়াস পানি দিচ্ছে, কন্টিনিউয়াস সিমেন্ট দিচ্ছে, আর কন্টিনিউয়াস এদিক দিয়ে কি কনক্রিটের আউটপুট বা ফ্লো, কন্টিনিউয়াস ফ্লো পাচ্ছে।
বোঝা গেছে? স্যার এই কন্টিনিউয়াস মিক্সচার মেশিনটা কি বায়োস্টে আছে স্যার? না, আমাদের বাংলাদেশে আমরা কন্টিনিউয়াস মিক্সচার মেশিনটা খুব একটা দেখি না, ঠিক আছে? আমরা বায়োসটা এই ব্যাচ মিক্সচার আছে, দেখছেন না? জি স্যার দেখছি স্যার। এবং সবচেয়ে বেশি পপুলার বা ইউজ হয় হচ্ছে কোনটা দেখেন, ব্যাচ মিক্সচার স্যার। এই যে এখানে বলা আছে, একটু পরেই দেখবেন, ব্যাচ টাইপ মিক্সচার আর মোস্টলি অ্যাডপ্টেড, ঠিক আছে? আচ্ছা, আজান দিচ্ছে, আমি আপনাদের নামগুলো ডেকে ফেলি, কথা কম বলি, আজান দিচ্ছে। রোল নাম্বার 1 নাই, রোল নাম্বার 2 নাই স্যার। আলিফ মাহমুদ নাই, রোল নাম্বার 3 নাই, 4 নাই, 5 নাই, 6 রোল নাম্বার 6 দেখি ক্লাস করা তো মনে হয়। তারপরে রোল নাম্বার 6 আছে? স্যার আছে ক্লাসে কিন্তু কথা বলছে না। রোল নাম্বার 7, Yes, sir. রোল নাম্বার 8, প্রেজেন্ট স্যার। রোল নাম্বার 9 নাই, রোল নাম্বার 10, Present, sir. রোল নাম্বার 11, ইয়েস স্যার। রোল নাম্বার 13, রোল নাম্বার 13, নাই স্যার। রোল নাম্বার 14 আছে? নাই স্যার। রোল নাম্বার 16 16 নাই স্যার। 16 ও নাই? নাই স্যার। আচ্ছা, রোল নাম্বার 17, প্রেজেন্ট স্যার। রোল নাম্বার 18, Yes, sir. রোল নাম্বার 20 নাই স্যার। নাই। আচ্ছা, সাতটা ক্লাস, 7 নম্বর ক্লাস, ওকে। আচ্ছা, আমার পিডিএফটা এখনো দেখা যাচ্ছে না? জি স্যার। আচ্ছা, তাহলে আমরা দেখেন যে ব্যাচ টাইপ মিক্সচার আর মোস্টলি অ্যাডপ্টেড, এটাই সবচেয়ে পপুলার, বুঝতে পারছেন? তাহলে কোনটা মানে ব্যাচ টাইপ মিক্সচার আর কোনটা হচ্ছে আপনার কি মিক্সচার? কন্টিনিউয়াস মিক্সচার। হ্যাঁ, কোনটা হচ্ছে কন্টিনিউয়াস, আপনি দেখলেন। এখন দেখেন, আপনি কংক্রিটটা যে জায়গায় মিলাবেন, যে জায়গায় আপনি মানে জিনিসটাকে রেডি করছেন, আপনার ঢালাই তো ওই জায়গায় হবে না, এটা ঢালাই আপনার যে সাইটে ঢালাই হবে ওই জায়গায় এটাকে ট্রান্সপোর্ট করে নিয়ে যাইতে হবে না? জি স্যার। যে কংক্রিট প্রিপেয়ার্ড আইদার বাই হ্যান্ড মিক্সিং অর মেশিন মিক্সিং, আপনি হাত দিয়ে এটাকে মিশান আর মেশিনের সাহায্যে মিশান, যেমনি মিশান, হ্যাজ টু বি ট্রান্সপোর্টেড টু ইটস প্লেস অফ ইউজ, যে জায়গায় ব্যবহার করবেন ওই জায়গায় নিতে হবে, বিফোর হাইড্রেশন অফ সিমেন্ট স্টার্টস। এবং এটা কি হাইড্রেশন বা ইনিশিয়াল সেটিং টাইম শুরু হওয়ার আগেই নিতে হবে না? জি স্যার। ডিউরিং ট্রান্সপোর্টেশন এফোর্ট শুড বি মেড টু প্রিভেন্ট সেগ্রিগেশন, এমন ভাবে নিতে হবে যেন সেগ্রিগেশন না হয়, অর লেস অফ এনি অফ দ্য ইনগ্রেডিয়েন্টস, মানে যেন ইনগ্রেডিয়েন্ট লস না হয়, মানে পার্টিকুলার কোনো ইনগ্রেডিয়েন্ট যেন হারায় না যায়, বালি বা পাথর এগুলো যেন লস না হয়। The method of transportation of concrete depends on the quantity of concrete and situation of the work. আপনি কি পরিমাণ কংক্রিট ট্রান্সপোর্ট করতে যাচ্ছেন এটার উপর ভিত্তি করে হচ্ছে আপনার এই মেথডগুলো বিভিন্ন হইতে পারে। একটা হচ্ছে প্যান, যে অল্প পরিমাণে কংক্রিট রাজমিস্ত্রিরা কি করে মাথায় এরকম কড়াইতে করে নিয়ে যায় না? জি স্যার। তারপর হচ্ছে হুইল বড় বা ব্যারো, যদি আরেকটু বেশি হয় তাহলে এরকম আপনি ঠেলা গাড়িতে কইরা আরেকটু বেশি পরিমাণে কংক্রিট ঠেলা নিতে পারেন। তারপর দেখেন ট্রাক মিক্সচার। আচ্ছা, এই যে দেখতেছেন একটা ট্রাকের ছবি, এই ট্রাকের এখানে একটা এরকম কন্টেনারের মতো আছে না? জি স্যার। এটা কিন্তু ঘুরে, এটা কিন্তু ঘুরতে থাকে। এই ট্রাক মিক্সচারটা, এই কংক্রিটটাকে বলে হচ্ছে রেডি মিক্স কংক্রিট। কি বলে? রেডি মিক্স কংক্রিট। এটা হচ্ছে আপনার সাইটে বানাইতে হবে না, বিভিন্ন সিমেন্ট কোম্পানিগুলো হচ্ছে রেডি মিক্স কংক্রিট তৈরি করে, মানে আপনি কংক্রিটটা সাইটে বানায় ব্যবহার করবেন না, আপনি এই সিমেন্ট কোম্পানির কাছ থেকে রেডিমেড কিনবেন। আপনি মনে করেন কোন একটা পার্টিকুলার সিমেন্ট কোম্পানির কাছ থেকে রেডিমেড কংক্রিট কিনছেন, আপনার বাসায় বা আপনার সাইটে আস্তে আস্তে কংক্রিটটা কি সেটিং টাইম শুরু হয়ে যাবে, ওইটা শক্ত হয়ে যাবে না? জি স্যার। ওটা যেন শক্ত না হয় এই জন্য এই যে ড্রামটা দেখতেছেন এটা কন্টিনিউয়াস ঘুরতে থাকে, আর কংক্রিটটা কি কন্টিনিউয়াস একটা নড়াচড়ার মধ্যে থাকে না? জি স্যার। তখন কি হইতে পারে না, আর সেট হইতে পারে না। এটা হচ্ছে রেডিমিক্স কংক্রিটের ট্রাক। মানে এই ট্রাকে নাই না, আমি তো কংক্রিট হচ্ছে নরমাল ট্রাকে করে আনতে পারতাম, বালি যেমন আনতে পারতাম না? পারতাম স্যার। সমস্যাটা কি হইতো? কংক্রিটটা শক্ত হয়ে যেত না?
জি স্যার। জি স্যার। এই জন্য কনক্রিট ট্রান্সপোর্ট করার জন্য, রেডিমিক্স কনক্রিট ট্রান্সপোর্ট করার জন্য এই ধরনের ট্রাক ব্যবহার করে, বুঝতে পারছেন? জি স্যার, বুঝতে তারপর পারছি দেখেন স্যার। বেল্ট কনভেয়ার, মনে করেন এই নিচু জায়গা থেকে উপরে কনক্রিট তোলা লাগবে, যদি রাজমিস্ত্রিরা মাথায় করে করে নিয়ে তুলে অনেক বেশি সময় লাগবে, অনেক টাকা খরচ হবে। বাট এরকম যদি একটা বেল্ট মানে কনভেয়ার ইউজ করেন, বেল্টের মধ্যে কনক্রিট ঢালা দিবেন, বেল্ট হচ্ছে সামনের দিকে আগাবে, কনক্রিটটা সামনের দিকে আগে উপরে পৌঁছা যাবে। এটা একটা ওয়ে হইতে পারে। একটা হচ্ছে পাম্প। এই যে রেডিমিক্স কনক্রিটের যে আপনার ট্রাকটা, এই ট্রাকটা মনে করেন আপনি আপনার সাইড থেকে দূরে রাখছেন, আপনার সাইড হচ্ছে এই জায়গায়, এই ট্রাক থেকে আপনি কনক্রিটের একটা পাম্প ইউজ করে পাম্পের সাহায্যে যে জায়গায় দরকার ওখানে আপনি ফালাইতে পারবেন। এটা হচ্ছে কনক্রিট ট্রান্সপোর্টের বিভিন্ন উপায়, বুঝতে পারছেন? জি স্যার, পারছি স্যার। জাস্ট এটা আমাদের বোঝার জন্য আমরা দেখলাম, এগুলো আমাদের মানে জাস্ট যদি কেউ প্র্যাকটিক্যালি কাজ করবেন যখন ভবিষ্যতে, তখন হয়তো এগুলো আপনার কাজে আসবে। এবার দেখেন প্লেসিং অফ কনক্রিট। দ্য কনক্রিট শুড বি প্লেসড এন্ড কম্প্যাক্টেড বিফোর ইটস সেটিং স্টার্ট। তার মানে এটার সেটিং টাইম শুরু হওয়ার আগেই এটাকে জায়গা মতো ফেলতে হবে এবং কি করতে হবে, কম্প্যাকশন বা ভাইব্রেশন করতে হবে। প্রিকশনস while প্লেসিং কনক্রিট, আপনাকে কি কি খেয়াল রাখতে হবে কনক্রিটটাকে প্লেস করার সময়? কনক্রিট শুড বি laid continuously to avoid irregular and unsightly lines. আচ্ছা, আপনি মনে করেন এরকম একটা ছাদ ঢালাই দিবেন, আপনি করলেন কি এতটুকু ঢালাই দিছেন, এরপর আপনার মন চাইলো আপনি এই কোণায় ঢালাই দিছেন, আপনার মন চাইলো মাঝখানে ঢালাই দিছেন, তাহলে যেটা হবে এই ঢালাইগুলার মাঝখানে মাঝখানে এরকম কতগুলা লাইন বা জয়েন্ট আপনি একদম একটা ভিজিবল জয়েন্ট দেখা মানে আপনি খেয়াল করবেন না। জি স্যার, প্লাস্টারে দেখা যায় স্যার। এই জন্য এরকম ইচ্ছা মতো কনক্রিট কাস্টিং করা যাবে না, আপনাকে যেটা করতে হবে কন্টিনিউয়াসলি কাস্টিং করে যাইতে হবে। আপনি এ পাশ থেকে কাজ শুরু করলে এরকম ঢালাই দিয়ে 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 আগাইতে 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 এখানে শেষ করতে হবে। মানে এক মাথা থেকে শুরু করে আরেক মাথায় গিয়ে শেষ করতে হবে, কন্টিনিউয়াস কাজ করতে হবে, ইচ্ছা মতো লাফায় লাফায় কাজ করতে পারবেন না। টু এভয়েড স্টিকিং অফ কনক্রিট, ফর্মওয়ার্ক শুড বি অয়েলড বিফোর কনক্রিটিং। আচ্ছা, ফর্মওয়ার্ক কোনটা? এই যে দেখতেছেন না একটা কাঠের এরকম তক্তা লাগানো আছে কনক্রিটের কলামের চারপাশে, বুঝছেন? ফার্স্টে কি হয়, এই রড গুলো হচ্ছে বাঁধে, রড গুলা বেঁধে হচ্ছে তার চারপাশে এরকম কনক্রিটের তক্তা লাগায়, তক্তা লাগায় দেন কনক্রিটটাকে ঢালে, ভাইব্রেশন করে, এরকম 2 দিন 3 দিন যতদিন কনক্রিটটা শক্ত না হচ্ছে এই ফর্মাগুলো রাইখা দেয়। শক্ত হয়ে যাওয়ার পরে এই ফর্মাগুলো খুইলা ফেলে। এখন যদি ফর্মা সারফেসটা রাফ হয়, স্মুথ না হয়, তাহলে এই ফর্মাটা এই কনক্রিট থেকে খোলার সময় এই ফর্মার সাথে কিছু কনক্রিট উঠে চলে আসবে না? জি স্যার। আপনারা বইয়ের মধ্যে স্টিকার লাগান, স্টিকারটা যদি ঠিক মতো না তুলেন, জোরে টান দেন, তাহলে বইয়ের পাতার কিছু অংশ স্টিকারের সাথে লাগা চলে আসে না? জি স্যার, আসে স্যার। সেম, আপনি যদি ফর্মাটা কনক্রিটটাকে ঢালাই দেওয়ার আগে যদি ফর্মাটার মধ্যে লুব্রিকেটিং অয়েল রেখে যদি একটু তেল বা গ্রিজ ইউজ না করে পিছলা না করেন, তাহলে দেখবেন যে এই ফর্মাটা খোলার সময় এটার সাথে এই সারফেস থেকে কিছু পরিমাণে কনক্রিট খুলে চলে আসবে। আপনি কি এটা চান? না স্যার। চান না? তাইলে এই ঢালাই দেওয়ার আগে এই ফর্মাগুলোর ভিতরে সারফেসটা কি করতে হবে, গ্রিজিং পিছলা করতে হবে। অয়েল দিয়ে পিছলা করতে হবে। While placing concrete, the position of formwork and reinforcement should not be disturbed. আপনি যখন কনক্রিটটা ঢালাই দিবেন এই ফর্মাটা যে জায়গায় থাকার কথা এটা যেন ওই জায়গাতেই থাকে, এবং এই এই যে মানে আপনার স্টিলটা বা রডটা আছে এটাও যেন জায়গা মতো থাকে, এগুলোর পজিশন যেন চেঞ্জ না হয়ে যায়। কারণ একবার ঢালাই দিয়ে ফেলার পরে আপনি কি রড যদি একটা একটু ডান দিকে সরে যায়, এটাকে আপনি আবার তার আসল জায়গায় আনতে পারবেন বাড়ি দিয়ে? ঢালাই দিয়ে ফেলার পর তো আর আপনি এই যেগুলো চেঞ্জ করতে পারবেন না। সো এগুলো ঢালাই দেওয়ার আগে চেক করতে হবে যে ফরম্যাট তার জায়গা মতো আছে কিনা, তারপর রড গুলো তার জায়গা মতো আছে কিনা ঢালাই দেওয়ার আগে চেক করতে হবে। টু এভয়েড সেগ্রিগেশন, কনক্রিট শুড নট বি ড্রপ ফ্রম হাইট মোর দেন 1 মিটার। সেগ্রিগেশন অ্যাভয়েড করার জন্য 1 মিটারের বেশি উপর থেকে কনক্রিটকে ধাস করে ফালাই দেওয়া যাবে না। 1 মিটার মানে কত ফিট? 3.28 ফিট। 3.28। কনক্রিট শুড নট বি প্লেসড ইন রেইন, যখন বৃষ্টি হচ্ছে তখন ঢালাই দেওয়া যাবে না, কারণ কনক্রিটের সাথে বৃষ্টির পানি মানে মিক্স আপ হয়ে পানির পরিমাণ বাড়াই দিবে না? জি স্যার, অবশ্যই। তার মানে বৃষ্টির সময় কোন রকমের কোনো কনক্রিটের ঢালাই দেয়া যাবে না। কিন্তু যদি কনক্রিট ঢালাই দেওয়ার পরে বৃষ্টি হয় তাহলে কিন্তু ভালো, অটোমেটিক কিউরিং হচ্ছে, ভালো না? জি স্যার। ওয়াকিং অন ফ্রেশলি লেড কনক্রিট শুড বি অ্যাভয়েডেড। মানে একটা কনক্রিট আপনি ঢালাই দিবেন, এই ঢালাইটা শক্ত হয় নাই, এটার উপর দিয়ে কি করা যাবে না? হাঁটা যাবে না। অনেকে পাকনামি করে হাঁটে, আপনি ঢালাই দিবেন কিন্তু এটা এখন শক্ত হয় না, আপনি হাঁটতে পারবেন না এটার উপর দিয়ে। স্যার অনেক সময় দেখি রাস্তায় স্যার কুকুর যায় যে পায়ের ছাপ দেখা যায়, পায়ের ছাপ পড়ে। কুকুর এই কাজটা বেশি করে স্যার। আমরা মানুষও করি।
এরকম হাঁটাহাঁটি করা যাবে না। তারপর দেখেন কম্প্যাকশন অফ কংক্রিট, কনসোলিডেশন অফ প্লাস্টিক কংক্রিট ইজ টার্মড অ্যাজ কম্প্যাকশন অফ কংক্রিট। মানে কংক্রিটটা যখন সেমি সলিড অবস্থায় আছে বা প্লাস্টিক অবস্থায় আছে, সে যখন সলিড বা হার্ডেন অবস্থায় পৌঁছায় নাই, তখন এটাকে কম্প্যাক্ট করতে হবে যেন এটার ভিতরে কোনো ভয়েড না থাকে। ঠিক আছে, কিভাবে কম্প্যাক্ট করবেন দেখেন। আচ্ছা আগে দেখি এটা কি জিনিস। ইন দিস প্রসেস efforts are only directed to reduce the void in the concrete। মানে এটা কেন করতেছেন? কম্প্যাকশন করবেন যেন কংক্রিটের ভিতরে ভয়েড গুলা মিনিমাইজ হয়, ভিতরে যেন কোনো বাতাস আটকায় না থাকতে পারে। কম্প্যাকশন অফ কংক্রিট ক্যান বি ডান আইদার ম্যানুয়ালি অর মেকানিক্যালি। আপনি এটা হাত দিয়ে ম্যানুয়ালিও করতে পারেন অথবা মেকানিক্যালিও করতে পারেন। আপনি ম্যানুয়ালি কেমনে করবেন? ইট ইজ ডান উইথ দ্য হেল্প অফ স্টিল ট্যাম্পিং রড অর টিম্বার স্ক্রিড। টিম্বার স্ক্রিড মানে হচ্ছে ছাদ ঢালাইয়ের পরে পাট্টা মারে। পাট্টা মারা শুনছেন? পাট্টা মারা কি জিনিস? না স্যার। ওই যে একটা বাঁশ দিয়ে যে স্যার বাইরে যায় স্যার। বাইরে যে একটা বাঁশ দিয়ে, এরকম একটা কাঠের তক্তা দিয়ে এই দুই মাথায় দুজন ধইরা তক্তা দিয়ে বাইরায় না, দেখছেন? জি স্যার। এটাকে মিস্ত্রিরা বলে হচ্ছে পাট্টা মারা। এই এই শব্দগুলা কিন্তু বাইরে কাউরে বললেন না যে পাট্টা মারা বলছে স্যার, বলবেন না স্যার। কিন্তু যখন কাজ করতে যাবেন দেখবেন মিস্ত্রিরা কি স্যার এটা? হ্যাঁ, শুদ্ধ ভাষায় এটা কি বলে স্যার? এটাকে শুদ্ধ ভাষায় বলে হচ্ছে টিম্বার স্ক্রিডিং করা। ঠিক আছে, আরেকটা করতে পারেন টেম্পিং রড। মানে রড দিয়ে হচ্ছে এরকম রড দিয়ে কংক্রিটটাকে আপনি কন্টিনিউয়াস গুদাইতে পারেন। গুদাইলে কি হবে? মানে ভিতর থেকে ভয়েড গুলো বাইরে হয়ে যাবে। তারপর দেখেন ন্যারো এন্ড ডিপ মেম্বার আর কম্প্যাক্টেড উইথ টেম্পিং রড। মানে যেই মেম্বার গুলো অনেক চিকন বা পাতলা, যেখানে হচ্ছে আপনার ভাইব্রেটিং, মানে ভাইব্রেটরের নজলটা যেখানে ঢুকবে না বা পৌঁছাবে না। ঠিক আছে, মানে ভাইব্রেটরের নজলটার একটা থিকনেস আছে না? জি স্যার আছে স্যার। একটা তো ডায়ামিটার বা পুরুত্ব আছে। এটা তো অনেক চিকন জায়গায় পৌঁছাতে পারবে না। আপনি যদি এরকম কোন একটা ন্যারো বা চিকন জায়গায় হচ্ছে কম্প্রেশন করতে যান, তাহলে আপনাকে একটা রড দিয়ে কম্প্রেশন করতে হবে। থিন স্ল্যাব এন্ড ফ্লোরস আর টেম্পড উইথ দ্য হেল্প অফ স্ক্রিড। পাতলা স্ল্যাব মানে যেখানে মনে করেন স্ল্যাবের থিকনেস অনেক কম, আপনি যদি ভাইব্রেটর ইউজ করেন তাহলে ভাইব্রেটর হচ্ছে আপনার একদম তলায় পৌঁছায় যাবে, তলায় পৌঁছায় পুরো ক্ষতবিক্ষত করে ফেলাবে। সেই ক্ষেত্রে ভাইব্রেটর ইউজ না করে আপনার এই পাট্টা মারে, মানে আপনার এরকম একটা তক্তা দিয়ে হচ্ছে আস্তে আস্তে স্ট্রেডিং করে বা কম্প্যাকশন করে। বুঝতে পারছেন? জি স্যার। দেখি আমরা এটা আজকে শেষ করতে পারবো, আরেকটু আছে বোধহয়। আমাদের আর বেশি নাই, আরগুলো সব নরমাল একদম সহজ কথাবার্তা। একটু শেষ করে দিই এটা আজকে, আর 2 মিনিট। দেখেন এটা তো গেল হচ্ছে আপনার নরমালি আপনি কোন একটা রড বা এরকম টপ মানে পাট্টা দিয়ে টেম্পিং মানে কম্প্যাকশন করতেছেন। একটা হচ্ছে দেখেন মেকানিক্যাল কম্প্যাকশন, ইট ইজ ডান উইথ দ্য হেল্প অফ ভাইব্রেটর। আমরা একটা ছবি দেখছি না যে ভাইব্রেটর দিয়ে কংক্রিট কম্প্যাকশন করতেছে। Vibrators produce vibration which when transmitted to plastic concrete make it flow and effect compaction। আপনি যখন প্লাস্টিক কংক্রিটকে ভাইব্রেটর দিয়ে কম্প্যাকশন করবেন, এটা হচ্ছে ফ্লো করবে, তারপরে ছড়ায় যাবে, ভালোমতো মিক্স হবে, সেগ্রিগেশন হবে না, ভিতরে কোনো ভয়েড থাকবে না, ঠিকমতো কম্প্যাকশন হবে। ফিনিশিং অফ কংক্রিট, ফিনিশিং মিন্স গিভিং ডিজায়ার্ড স্মুথনেস অফ দ্য সারফেস অফ কম্প্যাক্টেড কংক্রিট। কম্প্যাকশন করার পরে আপনার কংক্রিটের এই সারফেসটা কুন্নি বা ট্রোয়েল দিয়ে মিস্ত্রিরা ঘষে ঘষে একদম পুরো স্মুথ বা সমান করে ফেলে না? জি স্যার। এটা হচ্ছে ফিনিশিং। ফিনিশিং ক্যান বি ডান বাই স্ক্রিডিং। এই পাটটা দিয়েও অনেক সময় ফিনিশিং করে। ফ্লোটিং, ফ্লোটিং হচ্ছে একটা বড় এরকম চামচের মতো থাকে, এটাকে বলে হচ্ছে বুল ফ্লোট। কি বলে? বুল ফ্লোট বলে এটাকে। এটা দিয়ে ঘষে ঘষে হচ্ছে ফিনিশিং দেয়, অথবা ট্রোয়েল কুন্নি দিয়ে ঘষে ঘষে ফিনিশিং দিতে পারেন। যদি বিম কলাম ছোট স্ট্রাকচার হয় তাহলে ট্রোয়েল দিয়ে ফিনিশিং দিবেন। যদি স্ল্যাব বা বড় স্ট্রাকচার হয় তাহলে পাট্টা মারতে হবে, অথবা এই বুল ফ্লোট ইউজ করে হচ্ছে ফিনিশিং দিতে হবে, কারণ ওইখানে ট্রোয়েল দিয়ে ফিনিশিং দিতে গেলে অনেক বেশি সময় লাগবে। তারপর দেখেন কিউরিং অফ কংক্রিট। Curing is the operation by which moist condition are maintained on finished concrete to promote continued hydration। মানে ঠিকমতো কিউরিং করতে হবে হাইড্রেশন মেইনটেইন করার জন্য। ইম্পর্টেন্স অফ কিউরিং, if proper curing is not done, complete hydration of cement will not take place and concrete will not acquire its full intended strength। ঠিকমতো কিউরিং না করা হলে হাইড্রেশন কমপ্লিট হবে না। সিমেন্টেড হাইড্রেশন কমপ্লিট না হলে কংক্রিট তার প্রপার স্ট্রেংথ ডেভেলপ করবে না। shrinkage will develop in the concrete without proper curing। ঠিকমতো কিউরিং করা না হলে কি হবে? কংক্রিটের ভিতর থেকে পানি বাষ্পীভূত হয়ে উড়ে চলে যাবে হাইড্রেশনের কারণে, তখন কংক্রিটের মধ্যে ভয়েড গুলো ফিল আপ করার জন্য শ্রিঙ্কেজ হবে। কিউরিং অলসো ইমপ্রুভস ডিউরেবিলিটি, পারমিবিলিটি এন্ড উইয়ার ওয়েদার রেজিস্টিং কোয়ালিটি। মানে কিউরিং করলে কি হবে? কংক্রিটের ডিউরেবিলিটি বাড়বে, পারমিবিলিটি বাড়বে,
ওয়্যারিং ইফেক্ট কমবে, ওয়েদার রেজিস্টিং ক্যাপাবিলিটি বাড়বে। এগুলো হচ্ছে কিউরিং এর সুবিধা। এবার দেখেন বিভিন্ন ভাবে কিউরিং করা যায়, উপায়গুলো কি কি দেখেন। একটা হচ্ছে শেডিং। আপনি যেই কংক্রিটের কলামটা বানাইছেন বা যে ছাদটা বানাইছেন ওটাতে যেন সূর্যের আলো পৌঁছাইতে না পারে, আপনি উপরে একটা সামিয়ানা টাঙাই দিতে পারেন। সামিয়ানা টাঙাইলে কি হবে? সূর্যের আলো পৌঁছাবে? পৌঁছাবে না স্যার। শেডিং করলে দেখেন, টু প্রিভেন্ট ইভাপোরেশন অফ ওয়াটার ফ্রম দ্য সারফেস। শেডিং করে দিলে সূর্যের আলো পৌঁছাবে না, পানিটা ইভাপোরেট হবে না। টু প্রোটেক্ট কংক্রিট সারফেস ফ্রম হিট, ডাইরেক্ট সান এন্ড উইন্ড। শেডিং করে দিলে কি হবে? আপনার কংক্রিটের সারফেসটা হচ্ছে ডাইরেক্ট সূর্যের আলো, ডাইরেক্ট বাতাস এগুলো থেকে রক্ষা পাবে এবং ভিতরের পানিটা হচ্ছে খুব একটা সহজে বাষ্পীভূত হয়ে উড়ে যাবে না। সারফেস কভারিং উইথ হেজাইন অর গানি ব্যাগ। চালের বস্তা, সহজ কথা, বা পাটের বস্তা, আপনি যদি এগুলো দিয়ে এই বিম বা কলামের চারপাশে যদি এরকম বস্তা পেঁচায় দেন তাহলে কি হবে? সহজে ভিতরের পানিটা বাষ্পীভূত হয়ে উড়ে যাবে না। স্প্রিংকলিং ওয়াটার, ওয়াটার ইজ স্প্রিংলিং অন দ্য সারফেস ফ্রম টাইম টু টাইম। আপনি যদি পানি ছিটায় দেন, কংক্রিটের গায়ে এরকম দেখবেন বিম কলাম ঢালাই দেওয়ার পরে পাইপ দিয়ে পানি ছিটায় না, আপনি পানি ছিটায় জি কিউরিং স্যার। করতে পারেন। পন্ডিং অফ ওয়াটার, ওয়াটার ইজ ফিল্ড ইন ক্যারিজ ফ্রম দ্য সারফেস বাই স্যান্ড অর মাড। ওই যে আমরা এরকম যদি ছাদ হয়, যেগুলো হচ্ছে ছাদের সার্ভিসটা কি হরাইজন্টাল সার্ভিস না? জি আমাদের স্যার। যদি একটা হরিজন্টাল সার্ভিস এরকম কিউরিং করতে হয় তাহলে চারপাশে আমি এরকম মাটি বা সিমেন্ট দিয়ে হচ্ছে এরকম ব্যারিকেড দিয়ে তার মধ্যে পানি দিয়ে পুকুরের মতো তৈরি করে কিউরিং করতে পারি। মেমব্রেন কিউরিং, আমি হচ্ছে যে জিনিসটা কিউরিং করব তার চারপাশে বিটুমিন, ইমালশন বা প্লাস্টিক ফিল্ম মানে পলিথিন দিয়ে বা ওয়াক্স, মোমবাতি দিয়ে হচ্ছে রং করে দিতে পারি, তার চারপাশে একটা এরকম লেয়ার দিয়ে দিতে পারি। লেয়ার দিলে কি হবে? পানিটা হচ্ছে আর বাষ্পীভূত হয়ে যাইতে পারবে না, কিউরিং হইলো। আর একটা হচ্ছে স্টিম কিউরিং, মানে হচ্ছে আপনার প্রিকাস্ট মেম্বার, যে মেম্বার গুলা বিম কলাম এগুলো যদি আপনি সাইটে ঢালাই না দিয়ে যদি ফ্যাক্টরিতে আগে ঢালাই দিয়ে নিয়ে আসেন, এগুলোকে কি মেম্বার বলে? প্রিকাস্ট বলে। আর যদি সাইটে ঢালাই দেন তাহলে বলে হচ্ছে কাস্ট ইন সিটু। আপনি যদি প্রিকাস্ট মেম্বার তৈরি করেন, মানে ফ্যাক্টরিতে যদি এগুলো ঢালাই দিয়ে তারপর সাইটে আনেন, ফ্যাক্টরিতে কিউরিং করতে হবে না, সেখানে করে হচ্ছে স্টিম কিউরিং, মানে একটা একটু স্টিম চেম্বারের মধ্যে রেখা দিয়ে কিউরিং করে, ঠিক আছে? এবং স্টিম কিউরিং করা হইলে হাইড্রেশন অফ সিমেন্ট ইজ ব্রট উইদিন ভেরি শর্ট টাইম, মানে সিমেন্টের কমপ্লিট হাইড্রেশন রিঅ্যাকশন খুব অল্প সময়ের মধ্যে হয়ে যায় স্টিম কিউরিং করলে। আশা করি বিভিন্ন ধরনের কিউরিং সম্পর্কে আইডিয়া পাইছেন, কিছুটা হইলো পাইছেন না? পাইছি স্যার। আমাদের ক্লাস আজকে এখানে শেষ। আমরা হচ্ছে পরশু আবার সন্ধ্যা 7টায় ক্লাস করব, ঠিক আছে? সবাই ভালো থাকেন, আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ স্যার। স্যার হ্যাঁ স্যার বলেন বলেন বলেন। স্যার আমি ওই সময় ছিলাম না, প্রেজেন্টটা দিতে পারি নাই। আপনি ছিলেন না কেন? কারণ প্রেজেন্ট লাস্টে দিব, এই জন্য লাস্টে দিয়ে আসবেন চিন্তা করছিলেন? না স্যার, না স্যার, তো না স্যার তখন বলে? যখন পেরিসে স্যার প্রেজেন্টটা দিয়ে দিয়েছিলেন। আচ্ছা যাই হোক, এরকম 2 নাম্বারই করেন না, পুরো ক্লাস কন্টিনিউ থাকেন, ঠিক আছে? আমি অ্যাটেন্ডেন্স জি দিছি, স্যার। আজকে দিছি। আচ্ছা ক্লাস আজকে এখানে শেষ, সবাই ভালো ভালো থাকেন, খুদা আচ্ছা হাফেজ।